স্টার্ট রেকর্ডিং। হ্যাঁ ভাইয়া, আপনি কি লাস্ট ক্লাসে অনলাইনে তো জয়েন করেন না, আই থিঙ্ক সো দিস ইজ ইউর ফার্স্ট ক্লাস and we are starting from today actually. এর আগের ক্লাসটা it was about introduction and আসসালামু orientation আলাইকুম। sort of. আলাইকুম আসসালাম। রুমি, আপনি মিউট করে রাখেন, ভিডিও অন করার দরকার নেই। সো ঠিক আমরা, আছে। হ্যাঁ, আমরা ফিজিক্যাল এবং অনলাইন দুইটাই করছি, সো দ্যাট আপনার মিউট থাকাটা একটু জরুরি। হ্যাঁ ভাইয়া। So you have done any graduation or আপনি ডিরেক্টলি এ লেভেল থেকে আসছেন? এ লেভেল কি এখানে ছিল? এডবিসি ছিল। সো স্কিলস লেভেলের কয়টা পেপার শেষ হয়েছে আপনার? ওইখানে আপনি, আচ্ছা, ওইটার জন্য আপনি ট্রানজিশনে আসেন। সো এই সেশনে আপনি শুধু এফআর আর এনি আদার পেপার দুইটা একসাথে আপনি করছেন। ওকে, দ্যাটস গুড কম্বিনেশন, ডাবল এন্ড এফআর। ওকে, গুড। ইউনিভার্সাল লন্ডনে যাওয়ার প্রসিডিউর কি স্টার্ট করছেন অলরেডি? ডিসেম্বর ইনটেকের জন্য। ওকে, গ্রেট। ডিসেম্বরে অ্যাপ্লাই আপনি মার্চ ইনটেকের জন্য করবেন। ওকে, পারফেক্ট। হ্যাঁ, আপনি। ওকে, ওকে। সো 9th সেমিস্টার আপনি কোত্থেকে করছেন? ইউল্যাব থেকে করছেন। So, আপনি এক্সামশন কি পাচ্ছেন, মানে কতটুকু এক্সামশন পাচ্ছেন তাহলে? ডিড ইউ অ্যাপ্লাই ফর অ্যান এক্সামশন? না। ওকে, ওকে। সো আপনাদের দুজনের তাহলে এসএসসি রেজিস্ট্রেশন থাকার কথা। ইউ হ্যাভ, আপনার আছে? আপনার আছে, আপনার এখনো করেন নাই। ইউ হ্যাভ। ওকে, okay, then you dropped and okay, good luck. Okay, let's see. So my name is Simon Hussain, as you may know my name. So I'm an ACCA member, and I have also done my BBA and MBA from Diagoras. Now I'm working as a manager in Asia Advisory. Maybe you heard about the name. So they are the like leading BPO firm in Bangladesh. So I gave my introduction in my last orientation class. So orientation class আমরা আসলে ওরকম কিছুই, frankly speaking, we didn't come like touch up single part of syllabus. We just discussed about the syllabus format, exam format, and the tips and techniques sort of how to deal with the financial reporting exams. Okay. So today is the first class that we call it from the syllabus perspective. So আমরা আজকে থেকেই হচ্ছে মেইনলি আমাদের ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর সিলেবাস ওরিয়েন্টেড ক্লাসটা স্টার্ট করছি। লাস্ট ক্লাসে মোস্ট প্রবাবলি আনিস ভাই আপনাদেরকে একটা ক্লাস উনি কন্ডাক্ট করেছেন। মেবি ডিউ টু কোন একটা ইস্যুর কারণে মনে হয় পরে ক্যান্সেল হলো লাস্ট মোমেন্টে। গ্রুপে আমি কনভারসেশন দেখছিলাম, মোস্ট প্রবাবলি একটা কি যেন একটা ই হলো। হ্যাঁ হ্যাঁ, 19 তারিখের যে জামাতের এটা ছিল লাস্ট লাস্ট ফ্রাইডেতেই, লাস্ট স্যাটারডে, সরি, নট ফ্রাইডে। ওকে, সো আমি একটু আমাদের মোরালিটি একটু বলি। সো হাউ উই উইল কভার আওয়ার সিলেবাস পার্ট। সো ফ্রম টুডে onward I will try to cover the consolidation part, group accounting. Okay, so I will take care the group accounting part একদম solely, and I will complete it with relevant question practice. And Anis bhai, what he will take care, উনি একটা পার্টিকুলার আইএস আইএফআরএস এর কনটেক্সট থেকে হচ্ছে উনি ওনার সিলেবাসটা স্টার্ট করবেন। এন্ড দেন আনিস ভাই যখন আইএসআইএফএস গুলো গ্রাজুয়ালি উনি শেষ করবেন, দেন উইল কাম আপ ইন আ সিনার্জি পজিশন যে এরপর থেকে আমি আবার টেক ওভার করবো আইএসআইএফএস এর ব্যাপারটা। এন্ড দেন গ্রাজুয়ালি উনি প্র্যাকটিস গুলো করাবেন, আমি আপনাদেরকে নলেজ পার্টটা কমপ্লিট করে দিব। and that really created a good synergy, এবং আনিস ভাই এবং আমরা খুব দারুণ ভাবে লাস্ট ক্লাসে আমাদের লাস্ট সেশনে উই ডিড এ ভেরি ফ্যান্টাস্টিক জব। আমাদের 5 জনের মধ্যে মনে 4 জন ক্যান্ডিডেট গেট লাইক গট পাস, এন্ড এর মধ্যে ম্যাক্সিমাম একজনের ছিল 73 or 74, 66, so it was a good mark. So if we can plan accordingly and if we can follow our guidelines, so I believe আমরা যারা ডিসেম্বর সেশনে এক্সামের প্ল্যান করছি, we can easily attempt our FR exam and we will get pass with flying colors. So আমি যে ড্যাশবোর্ডটা ওপেন করেছি, I tried to like give you the introduction in last class, but
হয়তো বা অনেকেরই অ্যাক্সেসটা ছিল না, যাদের এসএসসি এর রেজিস্ট্রেশনটা নাই, দে ক্যান নট অ্যাক্সেস কারেন্টলি, বাট দেয়ার ইজ অ্যান অল্টারনেটিভ রেজিস্ট্রেশন পাথওয়ে, যেটা আমি একটু আগে দেখাচ্ছিলাম। বাট ওয়ান্স ইউ উইল হ্যাভ ইউর মাই এসএসসি অ্যাকাউন্ট, আপনারা আপনাদের মাই এসএসসি অ্যাকাউন্টে গেলেই আপনার কোয়ালিফিকেশনের আন্ডারে এই এসএসসি স্টাডি হাব, এই প্ল্যাটফর্মটা ইউ ক্যান সি। ওকে, নাও এটাকে আমরা কেন আসলে এত গুরুত্ব দিচ্ছি, অথবা এটাকে আমরা কেন ফার্স্ট প্রায়োরিটি হিসেবে ফোকাস করছি ফর আওয়ার স্টাডি রিসোর্সেস? দিস ইজ দ্য অফিসিয়াল রিসোর্সেস বাই এসএসসি। ওকে, অ্যান্ড আদার দেন দিস, আমি আপনাদেরকে স্টাডি নোট দিব, কুইক রিভিশন দিব, অফকোর্স আই উইল গিভ ইউ দ্যাট রিসোর্সেস। আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আপনারা যদি অ্যাড না হয়ে থাকেন প্লিজ অ্যাড অন দ্যাট গ্রুপ, so that I can share those resources and you can access those resources. So, but at first, what is our study plan? আমরা আমাদের স্টাডি প্ল্যানের আমি ইনিশিয়ালি গ্রুপ অ্যাকাউন্টিং দিয়ে স্টার্ট করব, and I will try to cover from the study hub, SSC study hub. Okay, if you see এসএসসি স্টাডি হাব, আপনি যখন লগ ইন করলেন, লগ ইন করার পর আমি একদম ফার্স্ট উইন্ডোটা থেকে স্টার্ট করি, সো দ্যাট ইউ ক্যান অ্যাকচুয়ালি গেট ফ্যামিলিয়ার উইথ দিস থিং। সো আমি সরাসরি চলে গিয়েছিলাম, জাস্ট অ্যালাউ মি 1 মিনিট। দিস ইজ দ্য হোম ড্যাশবোর্ড, যেটাকে আমরা বলি। সো এখান থেকে ইউ উইল জাস্ট এনরোল ইউর রিকোয়ার্ড পেপার, নিচে এনরোলমেন্টের অনেকগুলা অপশন থাকবে যে আপনি কোনটা এনরোল করতে চান। সো আই হ্যাভ এনরোলড দোজ পেপার্স, বাট আমি আসলে এটা নিয়ে এখন আপনাদের সাথে ডিসকাশনটা স্টার্ট করছি, and I will click on the study part, and from here we can access the total syllabus and total question practice from the financial reporting syllabus. Yeah. So এখানে আপনি দেখবেন লেফট সাইডে চারটা পাঁচটা সেগমেন্ট আছে। You see the chapters, you see the flashcards, you see quizzes, practice, and search is for the quicker searching sort of thing. So আমরা বেসিক্যালি আমাদের ক্লাসের জন্য we will follow the chapters because those are the topic that we will cover স্পেসিফিক্যালি। আপনার এফআর এর যতটুকু সিলেবাস আছে সব সিলেবাস এখানে অলরেডি অ্যাকোমোডেট করা আছে। সো এন্ড দেন এটার নিচে ফ্ল্যাশ কার্ডটা আছে। ফ্ল্যাশ কার্ডের ব্যাপারটা গত ক্লাসে আমি দেখাচ্ছিলাম ওদেরকে, যে ইটস আ শর্ট থিং, যে আপনি অনেক সময় হয় না যে কি কনসেপ্ট গুলো একটা একটা দুইটা ওয়ার্ডে অথবা দুইটা তিনটা সেন্টেন্সে দে কভারড দ্য ডেফিনেশন অফ ম্যাটেরিয়ালিটি, এরকম অনেকগুলো ফ্ল্যাশ কার্ড আপনি দেখতে পাবেন। জাস্ট এটাতে ক্লিক করলে ফ্ল্যাশ কার্ড ওপেন হয়ে যাবে, and you go to the next and next. এন্ড কুইজেস হচ্ছে যে ওই প্রত্যেকটা চ্যাপ্টার এটার উপর বেস করে হচ্ছে আপনার শর্ট কোয়েশ্চেন, যেগুলোকে আমরা বলি কনসেপ্ট টেস্ট কোয়েশ্চেন বলি আমরা এটাকে। দিস ইজ নট দ্য এক্সাম স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, বাট এক্সাম স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হচ্ছে প্র্যাকটিসে আপনি পাবেন। সো ওয়ান্স উই কমপ্লিট ওয়ান চ্যাপ্টার, সে ফর এক্সাম্পল আমি যদি আমার একটা চ্যাপ্টারের কথা বলি, যে আজকে আমরা হয়তো বা গ্রুপ অ্যাকাউন্টিং নিয়ে কথা বলবো, সো এটা মোস্ট প্রবাবলি চ্যাপ্টার হয়তো বা আমি ধরে নিচ্ছি এখানে আছে। আপনি যদি যান একটু নিচের দিকে, আমরা যদি যেতে থাকি, you see this is the today's topic. Okay, so once completed the topic, conceptual principles of group accounting, after completing the knowledge part, you can do practice from this revision. So that's very helpful for actually getting prepared effectively, and that style I would actually suggest to follow, যে আপনি ফার্স্টে আপনার টার্গেটেড টপিকটা চুজ করলেন। সো আমাদের আজকের টপিক হচ্ছে গ্রুপ অ্যাকাউন্টিং এর বেসিক, and then after completing the knowledge part you will do the straight practice from that particular part. and এটা করলে আপনি দেখবেন যে আপনার এক্সাম কিটের, আপনারা যারা জানেন এসএসসি এর যে এক্সাম কিটটা আমরা ফলো করি, সে এক্সাম কিটের কোশ্চেন অনেকটুকুই কভার হয়ে যাবে, and that will help you a lot. So now let's start with the group accounting part, এবং আপনাদেরকে আমি ওই সেম রিকোয়েস্টটা বারবার করব, বাট অ্যাগেন আমি আজকেও বলে দিচ্ছি যে আমরা অলওয়েজ ট্রাই করব ফার্স্ট রিসোর্স হিসাবে স্টাডি হাবটাকে প্রায়োরিটি দিতে। ওকে, নাও আমাদের একটু জাস্ট চ্যাপ্টার ওভারভিউটা যদি একটু দেখি, আমি একটু আপনাদের থেকে দু একটা জিনিস একটু আইডিয়া নিতে চাই, যে গ্রুপ অফ কোম্পানি বলতে আসলে আমরা কি মিন করছি এখানে, হোয়াট ইজ মিন দ্য গ্রুপ অফ অ্যাকাউন্ট আর গ্রুপ অফ কোম্পানি? So you mean two name, parent and subsidiary. Okay. Any idea what is parent and what is subsidiary?
Okay, so share percentage-টা বেশি থাকে means কতটুকু বেশি থাকে কতটুকু? Okay, so if any company own more than 50%, that owner company or the investor company or the acquirer company we call parent company, and যাকে acquire করছে, that is investee, acquiree, তাকে আমি বলি subsidiary company. Very good. তার মানে আমরা দুইটা definition already একটা idea আমাদের আছে. Okay. কন্ট্রোল, এটার ডেফিনেশনটা কি আপনার কোনো আইডিয়া আছে? আমি টপিকে আসছি, বাট জাস্ট বিফোর স্টার্টিং দ্য টপিক, কন্ট্রোল, হোয়াট ইজ কন্ট্রোল? কন্ট্রোল বলতে আমরা আসলে কি বুঝি? Okay, so if we consider that structure that she said, parent and subsidiary, parent is controlling the subsidiary entity, right? What does it mean? What does it mean? Like the control, what is the definition of control? That the decision that will be taken for subsidiary, এটা কে কন্ট্রোল করবে? পাওয়ারটা কার হাতে? প্যারেন্ট কোম্পানির হাতে। সো দ্যাট ইজ দ্য কল, অ্যাকচুয়ালি দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ কন্ট্রোল। সো আপনি এটাকে খুব সিম্পলি আমরা আমাদের ম্যারেজ লাইফের সাথে চিন্তা করি, দ্যাটস বেটার, যে আপনি আপনার রিলেশনশিপের কে প্যারেন্ট, কে সাবসিডিয়ারি। ওকে, সো মেবি ইউর গার্লফ্রেন্ড ইজ ইউর প্যারেন্ট and the boyfriend or the husband material, he is subsidiary. That is how actually I learn, trust me. আমি আমার ফ্যামিলি থেকে এটা শিখছি, যেমন আব্বুর সাথে এবং মার সাথে, যেমন as per the like nature of family, আব্বুর প্যারেন্ট হওয়ার কথা, but what he like subsequently gone with, অনেক কিছু মায়ের ডিসিশনে হয়তো বা চলতে হয়। সো দ্যাট ইজ হাউ অ্যাকচুয়ালি দ্য group accounting or the consolidation concept is coming. Okay, অনেকটুকু আমরা কভার করে ফেলছি আসলে, অনেকটুকু জিনিস এখানে চলে আসছে, আমরা অফকোর্স যাবো ওই জায়গাটাতে। জাস্ট বিফোর গোয়িং টু দ্য নেক্সট স্লাইড, আমি ভাইয়ের থেকে একটু জাস্ট জেনে আসি যে আমরা যখন কনসলিডেশন প্রিপেয়ার করি, হ্যাঁ, আরেকটা কনসেপ্ট হয়তো আমরা একটু ফিউচারই জানবো, অ্যাসোসিয়েট। এ ব্যাপারে কি আপনার কোনো আইডিয়া আছে? আমি তোর থেকে শুনি, দ্যাটস বেটার। সবাই কন্ট্রিবিউট করলেন, সো ইটস আ গুড টিম ওয়ার্ক। হ্যাঁ, ওকে, সো তার মানে আপনি একটা স্ট্রাকচার শেয়ার হোল্ডিং এর কথা বলছেন। যেমন আপনার ডেফিনেশনটা যদি আমি ধরি, তাহলে ফ্রম 20% টু 50% or less than 50%, যদি কোনো কোম্পানি কাউকে অ্যাকোয়ার করে, কারো শেয়ার হোল্ড করে, তাহলে এটাকে আপনি অ্যাসোসিয়েট বলছেন, রাইট? অ্যান্ড অ্যাকর্ডিং টু হার, যে যদি মোর দেন 50% হয়, তাহলে ওইটা তার জন্য আসলে প্যারেন্ট অ্যান্ড সাবসিডিয়ারি, রাইট? ওকে, দ্যাটস এ ভেরি গুড থিং। অ্যান্ড আমরা যদি এখন এটাকে একটু জাস্ট সামারি করে ফেলি, আমরা তিনটা জিনিস জানলাম। একটা হচ্ছে গ্রুপ অফ কোম্পানি বলতে আমি কি বুঝি, যেটা ভাইয়া বললেন, যে গ্রুপ অফ কোম্পানি মিনস ইটস আ কম্বিনেশন অফ প্যারেন্ট অ্যান্ড subsidiary. Then you say, what is parent? Parent is the controlling entity who hold more than 50% share of another entity. And যতটুকু 50% এর বেশি হোল্ড করছে, that holding company is the parent company, and যে কোম্পানি শেয়ারটা হোল্ড করছে, that company particularly called subsidiary company, right? And then came up with the definition of control, যে আমরা সাবসিডিয়ারির যে কোনো ডিসিশন মেকিং এ প্যারেন্ট কোম্পানির একটা পাওয়ার থাকে টু কন্ট্রোল ওভার দ্য সাবসিডিয়ারি। এন্ড কন্ট্রোল বলতে আমরা যেটাকে বুঝলাম, যে সাবসিডিয়ারি যত ধরনের ফাইন্যান্সিয়াল ডিসিশন আছে, অপারেটিং ডিসিশন আছে, and investing decision আছে, that will be made by the parent company. Okay, and then he came up with a new concept with like new definition of associate, that is, if parent company own more than 20% but less than 50%, then we call it as an associate. Okay, so এই ডেফিনেশন গুলো আমাদের মোটামুটি ক্লিয়ার। ওকে, দ্যাটস পারফেক্টলি সেড। এন্ড আমরা কি এই ডেফিনেশন গুলো একটু লিখে নিব? I think that's better, right? To have those practice, যে আমরা যে ডেফিনেশন গুলো বলছি,
এই ডেফিনেশন গুলো আমার মাথায় থাকলো এবং আই রোট ইট ডাউন সো দ্যাট আমি পরবর্তীতে আমার ক্লাস নোটের সাথে আমি এটা লিংক করাই নিতে পারবো। ওকে, সো আই থিঙ্ক আমরা এই কথাগুলাই বলছিলাম এতক্ষণ ধরে, রাইট? সরি, আমরা এটা নিয়ে কথা বলেছি, এই দুইটা নিয়ে কথা বলেছি, এন্ড এটা নিয়ে কথা বলেছি, ঠিক না? ওকে, দুইজনের মোবাইল একটু মানে এনিথিং সুপার আর্জেন্ট ইউ ক্যান পিক। আমি আমার ফোন রেখে দিচ্ছি, মেবি আমিও ধরেন আমার কাছেও খুব অড লাগবে, যে ধরেন আপনাদের কাছে অড লাগবে যে আমি ক্লাস করাচ্ছি, হঠাৎ করে আমি আবার ফোন দেখলাম, আবার আমি কথা বলছি। সো দ্যাটস নট দ্য গুড ওয়ে অফ কমিউনিকেশন। আই নো যে মোবাইল ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং, বাট ডিউরিং দ্য ক্লাস সেশন আমরা একটু ট্রাই করি যদি এটা একটু করা যায়। তাহলে হোয়াট ইজ দ্য সাবসিডিয়ারি কোম্পানি? Subsidiary company is a company which is controlled by the parent company, right? And what is the parent company? Who is controlling the subsidiary company, right? Who has the more than 50% share of that particular subsidiary company. Okay. এখন আমি একটা সিনারিও চিন্তা করি। So for example, P company P company owns 80% shares of S company. জাস্ট অ্যাজিউম আপনাদের এক্সাম এনভায়রনমেন্টে এরকম একটা সিনারিও বললো, পি কোম্পানি ওনস 80% শেয়ার ওভার এস কোম্পানি। তাহলে এখানে প্যারেন্ট কে? পি। আর সাবসিডিয়ারি কে? এস কোম্পানি, রাইট? ওকে, বাট নেক্সট কোয়েশ্চেন উইল কাম, পি কোম্পানি কি এস কোম্পানির 100% শেয়ার ওন করছে? 100% শেয়ার ওন করছে? কত পার্সেন্ট শেয়ার ওন করছে? 80%। তাহলে কতটুকু ওন করছে না? That 20% we call it non-controlling interest. Okay, that 20% we call non-controlling interest, NCI. Okay, যেটা আপনারা আই থিঙ্ক অনেকে এটা জেনে থাকবেন। তাহলে আমরা মোটামুটি ভাবে চারটা ডেফিনেশন দেখলাম। হোয়াট ইজ প্যারেন্ট কোম্পানি, হোয়াট ইজ সাবসিডিয়ারি কোম্পানি, হোয়াট ইজ non-controlling interest, and what is associate. ওকে, সো যখন আপনি প্যারেন্ট এবং সাবসিডিয়ারি কোম্পানির ডেফিনেশন দিয়ে ওখানে লিখেছেন, আপনি দেখবেন যে এখানে কন্ট্রোল ওয়ার্ডটা হাইলাইট করা আছে, রাইট? তাহলে হিয়ার ইউ নিড টু হ্যাভ আইডিয়া হাউ টু ডিফাইন কন্ট্রোল। ওকে, কন্ট্রোলের ডেফিনেশনটা আপনাকে ভালো করে জানতে হবে। অ্যান্ড দেন উই লার্ন অ্যাবাউট দ্য ডেফিনেশন অফ অ্যাসোসিয়েট। ওকে, এখন আসেন আমরা যদি অ্যাসোসিয়েটেড ডেফিনেশনটা বলি, এখানে কি বলছে খেয়াল করে দেখেন। এখানে কিন্তু আমরা শেয়ার হোল্ডিংটা পরে বলেছি এক্সাম্পলে, বাট হোয়াট উই সে, if parent company has significant influence over an entity that will be treated as an associate company. and সেটাকে আপনি কিভাবে ডিফাইন করলেন? ভাইয়া যেটা বললো যে মোর দেন 20% বাট লেস দেন 50%। ওকে, তাহলে এখানে একটা ছোট্ট ডেফিনেশনের একটা গ্যাপ চলে আসে। ওয়ান ইজ সিগনিফিক্যান্ট কন্ট্রোল and another is significant influence. Okay, now আপনারা একটু আমাকে বলতে পারবেন যে what is the difference between significant control and significant influence? Anyone? Floor is open. Control, that is actually the parent concept, parent and subsidiary in between we use the significant control terminology, and for the significant influence we use the associate, right? সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স বলতে হচ্ছে ভোটিং রাইটটা থাকবে, আর হচ্ছে সিগনিফিকেন্ট কন্ট্রোল হচ্ছে আপনার পলিসি মেকিং আর ডিসিশন মেকিং এর। Okay, 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 okay. আর আর কেউ কিছু বলতে চাই? আপনি কিছু বলতে চান যে সিগনিফিকেন্ট কন্ট্রোল বলতে আমি কি বুঝলাম, সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স বলতে আমি কি বুঝলাম? So the control means you have the power
or you have the ability to exercise the power to change decision, ঠিক না? কন্ট্রোল বলতে আমরা কি বুঝি, যে I can I have the control to change the decision, I have the power to control or to change the decision. That is called significant control, right? I have the ability, I have the power to change the decision that will be made. Clear? তাহলে significant control বলতে আমরা যেটাকে বুঝি, that we have the parent company, they has the power to change any decision will be made for the subsidiary company, right? Okay. And আমি যদি ওর কথায় আসি যে আসলে এই পাওয়ারটা আসলো কিভাবে, এই পাওয়ারটা আসলো বাই ভোটিং রাইটস। ওকে, নাও পরের পয়েন্টটাতে আমরা যাই। এই কথাগুলো খুব বেসিক কথা, বাট আমি একটু ওভারঅল আপনাদেরকে আন্ডারস্ট্যান্ডিংটা একটু ফাউন্ডেশন থেকে গ্রো করে করে দেন যেতে চাই। মেবি ইট বিকামস মোর বোরিং থিং, বাট আই বিলিভ যে আপনি ইন ফিউচার এটাকে একটা ভালো অ্যাডভান্টেজ পাবেন ইফ ইউ হ্যাভ দ্য গুড ফাউন্ডেশন। আপনার ফিউচারে বিল্ড করতে খুব হেল্প হয়। দেন হোয়াট ইজ সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স দেন? সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স কি এইটা যে আপনি চেঞ্জ করতে পারবেন ডিসিশনটা? Yes, you can give idea, you can influence, right? But you cannot change any decision of that entity, right? So what is this? You have the ability to power, you have the ability to influence the decision, but you cannot change the decision. You got the point, the difference that is? Okay, now we actually let's start a scenario. Maybe me and like I'm the shareholder of his company, like maybe 80%. Okay, now ভাইয়া হচ্ছে এখন একটা অ্যাসেট অ্যাকোয়ার করতে চায়, বাট আই এম দ্য 80% শেয়ার হোল্ডার অফ দ্যাট কোম্পানি। এখন এই যে অ্যাসেটটা সে অ্যাকোয়ার করতে পারবে কি পারবে না, ডিসিশনটা কি ভাইয়া নিবে না শেয়ার হোল্ডার যার 80% ভোটিং রাইটস আছে সে নিবে? Directors have the power. I have the power, right? I have more than 50% holding rights, right? আমি বললাম যে আমি আরেকটা কোম্পানি, আমি আমি হয়তো বা একটা অ্যাসেট বিল্ডিং সেল করে দিতে চাই, বাট এটা তো অফকোর্স দ্যাট হ্যাজ টু বি টেক ডিসিশন বাই দ্য শেয়ার হোল্ডার্স, রাইট? হিয়ার কাম উইথ দ্য কনসেপ্ট অফ শেয়ার হোল্ডার্স, বিকজ আমরা এতক্ষণ যে কথাগুলো বলছি we all talking about the shares of another company, right? Now এই শেয়ারস বলতে আমরা আসলে কোন শেয়ারস কে বলি, যে শেয়ারের ভোটিং রাইটস আছে। সব শেয়ারের কি ভোটিং রাইটস থাকে? সো শেয়ার আর টিপিক্যালি টু টাইপস, একটা হচ্ছে অর্ডিনারি শেয়ারস আর একটা হচ্ছে প্রেফারেন্স শেয়ারস। সো উই আর নট টকিং অ্যাবাউট এনি কনসিডারেশন অফ প্রেফারেন্স শেয়ার ওভার হিয়ার। আমরা যে বলছি যে শেয়ার হোল্ডিং আমি যে বলছি 80% শেয়ার, দ্যাট মিনস অর্ডিনারি শেয়ার অফ অ্যানাদার কোম্পানি, রাইট? ওকে, এখন আমি যদি ভাইয়ের কোম্পানি 80% শেয়ার হোল্ড করি, একটু অ্যাপারেন্টলি চিন্তা করেন, ভাইয়ার যে কোনো একটা ফাইন্যান্সিং ডিসিশন, ইনভেস্টিং ডিসিশন বোর্ডে কি হবে, এটা সিগনিফিকেন্ট কন্ট্রোল কার হাতে? আই ক্যান চেঞ্জ। যেমন আমি বললাম যে না এই অ্যাসেটটা কিনা যাবে না, বাকি 20% বললো যে না কিনতে চাই। সো কে পাস করবে, মানে কার কার রেজলিউশনটা পাস হবে? অফকোর্স হু ইজ কন্ট্রোলিং দ্য 80% থিং, রাইট? ওকে, মোর দ্যান 50% যেটাকে আমরা বলি, মোর দ্যান হাফ। ওকে, নাও অ্যাগেন I am again the shareholder of his company, but I am holding only 30% share of his company. Now their shareholders, other 70% and including the 30% shareholders, they are having a board meeting. Okay, now আমি একটা প্রপোজ করলাম, বাট বাকি 70% সে প্রপোজটা আসলে কেউ কনসিডার করলো না, তাহলে কোন ডিসিশনটা আলটিমেটলি পাস হবে? বাকি 70% যেই শেয়ার হোল্ডিং ডিসিশনটা প্রপোজ করেছে সেটা। বাট like can I change the decision of his company by 30% shareholding? No. আমি কি বুঝাতে পারলাম কথাটা? What is the difference between significant control and significant influence? So এখন আমি ওর কথাটাই আসি, যে যেটা বললেন যে ভোটিং রাইটস, হ্যাঁ আমি যে 30% হোল্ড করছি আমার কিন্তু 30% ভোটিং রাইটস আছে। সো ইট ডাজন্ট মিন যে ভোটিং রাইটসটা হচ্ছে ইনফ্লুয়েন্স। সো আমার কিন্তু সাবসিডিয়ারি কোম্পানিরও ভোটিং রাইটস আমার হাতে, বাট সাবসিডিয়ারি কোম্পানির ভোটিং রাইটস কতটুকু আমার হাতে? মোর দ্যান 50%। আমি কি বুঝাতে পারছি কথাটা? ক্লিয়ার? ওকে, নাও আমরা একটু আমাদের এক্সাম স্ট্যান্ডার্ডটা চিন্তা করি, হোয়াট উই উইল ডু ডিউরিং আওয়ার এক্সাম অর হোয়াট উই নিড টু ডু। নাও ফার্স্ট থিং, এক্সামিনার মাইট আস্ক মি টু প্রিপেয়ার আ consolidated financial statements, right? Okay,
Now you just write the reference over here যে আমরা এটার রিলেভেন্ট কি কি স্ট্যান্ডার্ড আসলে কভার করব, বাট ট্রাস্ট মি আপনার এক্সামে এই স্ট্যান্ডার্ড কোনোটাই আসলে রেফার করতে হবে না। জাস্ট আপনি একটু আইডিয়া নিলেন যে প্রিপেয়ারিং কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দ্যাট উই ফলো আইএফআরএস 10। ওকে, আমি একটু যাচ্ছি একটু পরের জায়গাটাতে আইএফআরএস 10। সো আইএফআরএস 10 এইটা একটা টপিক যেটা আমরা কভার করব। দেন আমরা যখন সাবসিডিয়ারিকে অ্যাকোয়ার করি, you know the concept, there will be a goodwill of acquisition. এই গুডউইলটা আমরা ক্যালকুলেট করি based on IFRS 3. So you just write over here যে goodwill that is actually based on IFRS 3. রুমি একটু আপনি যদি মিউট করেন ভাই আমার জন্য খুব ভালো হয় প্লিজ। আপনি যখন কথা বলবেন তখন আনমিউট করিয়েন, একটু সাউন্ডটা আমাকে একটু বাক করছে। দেন আমরা দুইটা আইএফআরএস এর কথা বললাম, একটা হচ্ছে আইএফআরএস 10 that will guide us যে how to prepare consolidated financial statements, IFRS 3 that will guide us how to do the business combination goodwill, and then আপনি লেখেন যে অ্যাসোসিয়েটের জন্য আমরা কোন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটা ফলো করব, IAS 28। আমরা প্রত্যেকটা জিনিস নিয়ে কথা বলবো, নো ওয়ারিস, আমি জাস্ট আজকে আপনাদের একটা ওভারভিউ দিচ্ছি what we will cover during our group accounting thing. So now IAS 28, IAS 28 এর নাম হচ্ছে ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট। Okay, okay. So you just wrote down the structure of parent company, subsidiary company, and associate company, right? And when you write down the definition of parent and subsidiary, আপনি এখানে নন কন্ট্রোলিং ইন্টারেস্টটা কি সেটা অলরেডি লিখে ফেলছেন। My next curiosity or questions over to you guys যে what if আমি ওনার কোম্পানির 15% শেয়ার হোল্ড করি, 15%, 15%, what would I call it? I'm not investing more than 20, I'm not investing more than 50, I'm investing on only 15% of ordinary shares. Then what we will call? So this is any subsidiary, any associate? No, this is purely an investment. Very well done. এই ইনভেস্টমেন্টটা আমরা ট্রিট করব অ্যাজ পার আইএফআরএস 9। জাস্ট লিখে রাখেন আইএফআরএস 9 ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। তাহলে আইএফআরএস 9টা আমি কখন অ্যাপ্লাই করব? when, জাস্ট একটু লিখে রাখেন সো দ্যাট ইউ ক্যান জাস্ট লিঙ্ক, আমি যখন আইএফআরএস 9 আসবো, আইএফআরএস 9 আমি পড়াবো আপনাদেরকে। সো হোয়াট ইজ আইএফআরএস 9 দেন? ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। আইএফআরএস 9 এর নাম হচ্ছে ফাইন্যান্সিয়াল instrument. So if any company acquire less than 20% share, 20% share of another company, 20% share of another company, then we need to follow IFRS 9. Then we need to follow IFRS 9. আমি কি বুঝাতে পারলাম কথাটা? Just look at the board. You have the whole summary over here. আপনারা এতক্ষণ যা বললেন, যা লিখলেন, এটার সামারিটা এখানে দেওয়া আছে। You see, A, 80% ordinary shares of X company, subsidiary company. Here 20% shall be considered as non-controlling interest, right? B, 30% ordinary shares of Y company. So this is an associate company, IF 28, right? And C, 50% ordinary shares of Z company, investment, and is a financial asset, equity investment. Of course, we will learn what is equity investment, what is financial asset, and that will be covered under IFRS 9. So now I think we have the understanding, the basic concept of group accounting. আমরা definition গুলো কি কি দেখলাম, right? Okay. Now the next step.
Next step is what would be the structure of group accounting thing? আমরা একটু আমাদের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, আমি একটু ওর থেকেই শুনি। She is working in Augmedix. So Augmedix এর স্ট্রাকচারটা যদি আমাকে বলেন যে আপনারা যে বাংলাদেশ এন্টিটিটা অপারেট করছেন, অফকোর্স দিস ইজ সাবসিডিয়ারি অফ অ্যানাদার কোম্পানি, রাইট? সো একটু জাস্ট যতটুকু পাবলিকলি অ্যাভেলেবল ইনফরমেশন আপনি আমাকে শেয়ার করতে পারেন, বিকজ আই নো দ্য স্ট্রাকচার, বাট আপনি একটু যদি বলতেন, লাইক স্ট্রাকচার ইন সেন্স যে সাবসিডিয়ারি কোম্পানি হচ্ছে বাংলাদেশের এন্টিটি, এটার প্যারেন্ট কোম্পানিটাকে কামিয়ার। সো এটা কোন দেশের সিচুয়েশন? ইউএস ওরিয়েন্টেড। সো কত পার্সেন্ট শেয়ার হোল্ড করে? অ্যাকোয়ার করছে, আমি ধরে নিচ্ছি ধরেন 90% শেয়ার সে অ্যাকোয়ার করে, অথবা 99%, হোয়াট এভার 90%। তাহলে এখানে প্যারেন্ট কোম্পানি হচ্ছে কমিউর, অ্যান্ড সাবসিডিয়ারি কোম্পানি হচ্ছে অগমেডিক্স বাংলাদেশ, ইন্ডিয়া। ও ইউ হ্যাভ অ্যানাদার এন্টিটি ইন ইন্ডিয়া, রাইট? ওকে, তাহলে আমি স্ট্রাকচারটা এইভাবে চিন্তা করি যে অগমেডিক্স ইউএস, আমি কোম্পানির নামটা হয়তো বা বলে যাচ্ছি না, বাট ইটস অলরেডি ওভার দেয়ার, আপনাদের এই অ্যাকুইজিশন হয়েও গেছে। সো অগমেডিক্স ইউএস, they have a subsidiary in Augmedix India, and they have another subsidiary in Augmedix Bangladesh. Clear? Okay. Now you are working as a business unit of Augmedix US, right? You don't prepare any consolidated financial statements, right? You just prepare your company's financial statements, Augmedix Bangladesh's financial statements. Done. Okay. And he's working in Augmedix India, okay, and he is preparing the financial statements of Augmedix India only. Okay, now he is working in a US entity as a group accountant. Okay, now what will he do to prepare the group accounting? What will he do? তার কি রেসপন্সিবিলিটি হতে পারে? So he will merge, or he will consolidate the Augmedix Bangladesh financials, Augmedix India financials, along with Augmedix US financials. You got the point? Okay. তাহলে এখানে আসলে প্রসিডিউরটা কি হবে? আমি বলি একটু পরে। প্রসিডিউরটা ইজ লাইক Augmedix US, they will prepare their separate financial statements, obviously, right? Augmedix Bangladesh, you will prepare your separate financial statement as a single entity, and Augmedix India, they will prepare their financial statement as a separate entity. Clear? During consolidation, what will he do? Like, he will consolidate the asset of Augmedix Bangladesh, the liability of Augmedix Bangladesh, the income of Augmedix Bangladesh, the expenses of Augmedix Bangladesh, right? Same as all the component of India. Okay? Then he will prepare the consolidated financial statements. Now, when during your preparation of financial statement, consolidated financial statements, যখন আপনি consolidated financial statement combine করছেন, যখন you are telling the total asset of group, তখন কি আর এটাকে আপনি সেপারেট ধরে প্রেজেন্ট করছেন না, সবগুলোকে একটা ইউনিট ধরে কম্বাইন করছেন, তখন তো আর আপনি আলাদা আলাদা করে সেপারেট করে দিচ্ছেন না। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ গ্রুপ অ্যাকাউন্টিং, রাইট? সো when you prepare consolidated financial statements, it consists of a parent and subsidiary companies information, okay? And parent এবং subsidiary company information গুলোকে যখন আমি কনসলিডেট করি, then it becomes a single group unit. আমি কতটা বুঝাতে পারছি? সো যখন আমি বলি যে কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, সো আমি কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, তাহলে আমি এটাকে একটা সিঙ্গেল ইউনিট হিসেবে, সিঙ্গেল এন্টিটি হিসেবে আলটিমেটলি প্রিপেয়ার করছি, আমি আলটিমেটলি লাইক রিপোর্ট করছি টু মাই শেয়ার হোল্ডার্স, টু দ্য গ্রুপ, লাইক গ্রুপ শেয়ার হোল্ডার্স। ইউ গট দ্য পয়েন্ট? ওকে, এখন এখানে আমার কথাটা হচ্ছে when you call it as a group accounting consolidated financial statements, আমরা কয়টা স্টেটমেন্ট প্রিপেয়ার করব consolidated financial statements এর জন্য? এনি আইডিয়া? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস আমরা কি কি প্রিপেয়ার করি? স্টেটমেন্ট অফ প্রফিট অর লস, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, statement of changes in equity, statement of cash flow, and disclosures and notes, right? Adequate disclosures and notes. The same concept goes for the consolidation. Okay, তাহলে একটু লিখে ফেলেন যে
The 5 financial statements for consolidation. Number 1, consolidated statement of financial position. Consolidated statement of financial position. Consolidated statement of profit or loss and other comprehensive income. Consolidated equity statement, যেটাকে আমরা statement of changes in equity বলি, consolidated cash flow statements and disclosures and notes. Okay. So এই হচ্ছে আমার টোটাল কনসলিডেশনের স্টেটমেন্ট। বাট আমাদের ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এ কোন দুটো স্টেটমেন্ট মানে আমাদের জন্য অ্যাপ্লিকেবল একটু জাস্ট এটা জেনে নেই। আমরা জাস্ট আমাদের ফাইন্যান্সিয়াল রিপোর্টিং পেপারের জন্য জাস্ট উপরের দুইটাই হচ্ছে আমাদের সিলেবাসে ইনক্লুডেড, বাকিগুলো আসলে আমার এসবিআর এ গিয়ে জানতে হবে, মানে এটার যে অ্যাডভান্স পেপার যেটা সেটাতে আমি গিয়ে জানবো। নিচে দেখেন খুব সুন্দর করে লিস্ট করাই আছে যে আমাদের ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আসলে কি কি সিলেবাস কভার করতে হবে ফ্রম গ্রুপ অ্যাকাউন্টিং, কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, কনসলিডেটেড স্টেটমেন্ট অফ প্রফিট অর লস, এন্ড পরেরটা হচ্ছে আমার অ্যাসোসিয়েটেড যে মেথডটা IAS 28, এন্ড এটাও বেসিক্যালি স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন প্রফিট এন্ড লসের সাথে রিলেটেড। সেটা হচ্ছে যদি কোনো আমি সাবসিডিয়ারিকে ডিসপোজ করে দিই, সো উইল কাম উইথ দ্যাট টপিক, আমরা নেক্সট স্লটে এটাতে আসবো। তাহলে এই হচ্ছে আমার আসলে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর অবজেক্টিভ, যে হোয়াট উই হ্যাভ টু লার্ন ফর আওয়ার পেপার। নাও নেক্সট কোশ্চেন উইল কাম, যে আসলে আমার এখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে। এখান থেকে কি শুধু সেকশন সিতেই কোশ্চেন আসবে? আমরা জানি সেকশন সিতে দুইটা কোশ্চেন থাকবে, একটা হচ্ছে আমার আই হ্যাভ টু প্রিপেয়ার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, এন্ড আরেকটা কোশ্চেন হচ্ছে টু অ্যানালাইজ দ্য রেশিও। ওকে, এখন এখান থেকে যদি সেকশন সিতে কোশ্চেন আসে তাহলে দুইটার যে কোনো একটাই আসতে পারে। তার মানে এখান থেকে আমাকে হয়তো স্টেটমেন্ট প্রিপেয়ার করতে বলতে পারে, অথবা স্টেটমেন্ট দেওয়া থাকবে আমাকে রেশিও ইন্টারপ্রেট করতে হবে। আর সেকশন এ এবং বি তেও এখান থেকে কিছু অবজেক্টিভ টেস্ট কোশ্চেন আসতে পারে। আমি যদি ইম্পর্টেন্ট বলি, কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন এবং কনসলিডেটেড স্টেটমেন্ট অফ প্রফিট আর লসের মধ্যে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনটাও মোস্ট ইম্পর্টেন্ট, এটাই সব থেকে রেগুলার আসে, এটা রিলেটেড জিনিসগুলাই বেশি আসে। ওকে, বাট अगेन উই ক্যান নট স্পট। ওকে, তাহলে আমরা আজকে ট্রাই করব ইফ উই গেট টাইম একটা কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, খুবই বেসিক একটা স্টেটমেন্ট প্রিপেয়ার করতে। উইল ট্রাই, বাট বিফোর গিভিং দ্য ট্রাই আমরা আরেকটু ডিটেলসে চলে আসি আমাদের ডেফিনেশন গুলোর ক্ষেত্রে। সিগনিফিকেন্ট কন্ট্রোলের কথা আমরা বললাম। ওকে, জাস্ট রিকল দ্যাট ডেফিনেশন উই কভার্ড। সিগনিফিকেন্ট কন্ট্রোল কখন আসে? if we have more than 50% share over subsidiary company. Now my next question to you guys, যে আমি যদি কোনো কোম্পানির 50% এর বেশি শেয়ার হোল্ড না করি, is there any alternative way to control that entity? Is there any other way? আমি 50% শেয়ার ওন করি না, Maybe it's a subsidiary of another subsidiary. You own 100% of one yes, subsidiary. maybe it is okay, that's a good concept, যে আমি হয়তো বা ওর কোম্পানিকে অ্যাকোয়ার করি নাই, আমি ওর কোম্পানির শেয়ার ওন করি না, আমি ভাইয়ার কোম্পানির 90% শেয়ার ওন করি, বাট ভাইয়া আবার ওর কোম্পানির 80% শেয়ার ওন করে। সো দেন দ্যাটস আ ক্যালকুলেশন, আমরা যাচ্ছি ওই জায়গাটাতে, এটি আপনি বলতে চাচ্ছিলেন রাইট, যে আমি সরাসরি আপনার শেয়ার হোল্ডার না, but there is a common relationship between us, there is a associated thing, there is a like আমরা যেটাকে আসলে বলি arm's length একটা রিলেশন আছে আমাদের মধ্যে। ওকে, দ্যাটস এ গুড পয়েন্ট। আর কোনো কি পয়েন্ট আছে লাইক
এটা ছাড়াও হচ্ছে, আমি জাস্ট আরেকটু সিম্পল করে দিই, is there any other way other than shareholding to have or to establish control over any entity, significant control over any entity other than shareholding? Because একটা বেসিক জিনিস তো আমরা ক্লিয়ার, সেটা হোক ডিরেক্টলি সেটা হোক ইনডিরেক্টলি, যদি মোর দ্যান ভোটিং রাইটস আমার থাকে, মোর দ্যান 50% যদি আমার ভোটিং রাইটস থাকে, আই উইল বিকাম দ্য প্যারেন্ট কোম্পানি, রাইট? So that we know, based on the voting rights, based on the shareholding, I can easily like articulate the relationship between parent and subsidiary. But is there any other way other than shareholder যে আমরা এটা বলতে পারি যে I am the parent company of that company, of another company, other than shareholder? Sorry, creditor. না, মানে আমি কি আপনি প্র্যাকটিক্যালি চিন্তা করেন, ধরেন আমার কোন একটা কাস্টমার আমার থেকে 100 কোটি টাকার জিনিস কিনে, তাই বলে কেউ আমার বিজনেস ডিসিশন কন্ট্রোল করবে? ডাজন্ট মিন টু ডু দ্যাট, রাইট? হইতে পারে সে আমাকে অনেক বিজনেস দেয়, দ্যাট ডাজন্ট ম্যাটার, সে আমার শুধু সেলস এর ডিসিশনটা হয়তো বা তাকে দেয় ইন্টারেস্ট, বাট নট মোর দ্যান দ্যাট, রাইট? এনিথিং, এনিথিং ইউ ক্যান জাস্ট, আপনার কোনো মাথায় কিছু থাকতে পারে বা আসতে পারে? হাউ, মানে বলেন একটু আমাকে। পাবলিক, পাবলিক কোম্পানি বলতে ইউ মিন পাবলিক লিমিটেড কোম্পানি, পিএলসি, রাইট? বলেন। ধরেন বেক্সিমকো, বেক্সিমকোর আমি 5% শেয়ার ওন করি, আমার কি ওর বেক্সিমকোর উপর কন্ট্রোল থাকবে? 5%? ইনফ্লুয়েন্স তো থাকবে না, 5%, লেস দেন 20%। 5% থাকবে, বাট নট 20%-এর বেশি, ইনফ্লুয়েন্স হতো না। ওকে, 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 ঠিক আছে। আমরা একটু একটা কোম্পানির বেসিক স্ট্রাকচার একটু চিন্তা করি, হ্যাঁ, তাহলে আমাদের জন্য ইজি হয়। একটা কোম্পানি ওন করে কারা? একটা কোম্পানির ওনার কাকে বলি আমি? শেয়ার হোল্ডার্স, দে আর দ্য ওনার অফ দ্য কোম্পানি, রাইট? যে কোনো কোম্পানি, আপনি যখনই কোম্পানি বলছেন, দেয়ার হ্যাজ টু বি আ শেয়ার হোল্ডার, রাইট? সেটা হোক প্রাইভেট লিমিটেড কোম্পানি, সেটা হোক পাবলিক লিমিটেড কোম্পানি। সো দ্য কোম্পানি অলওয়েজ ওন বাই দ্য শেয়ার হোল্ডার্স, রাইট? ওকে, এখন অলওয়েজ কি কোম্পানি শেয়ার হোল্ডাররা কোম্পানি রান করে? মানে সবসময় কি শেয়ার হোল্ডাররাই কোম্পানি রান করে? কারণ ও তো অন্য কাজ থাকতে পারে, অন্য কোম্পানির শেয়ার থাকতে পারে, দে ডোন্ট হ্যাভ টাইম। হোয়াট দে অ্যাপয়েন্ট বোর্ড অফ ডিরেক্টরস, বিওডি যেটাকে আমরা বলি, ডিরেক্টরস, রাইট? ওকে, সো ডিরেক্টরসরাই তো কোম্পানিটা অপারেট করে। ওকে, নাও জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, I don't have any share or I don't have any significant share over his company, but he has a board around 5 members, board of directors 5 জন, okay? And by the structure, by the company structure, এই যে board of directors যে 5 জন, এটা অফকোর্স যখন কোম্পানিটা ফর্ম হবে, কোম্পানির ইনকর্পোরেশন ডকুমেন্টের মধ্যে একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট হচ্ছে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন অ্যান্ড আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, যেটাকে আমরা এমওএ এবং এওএ বলি। ওকে, তাহলে এওএ হচ্ছে কোম্পানিটা কিভাবে অপারেট হবে, ডিরেক্টর কারা হবে, এমডি কারা হবে, এগুলো ওইখানে বলা থাকে। তাহলে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে যদি এরকম হয় যে আপনার 5টা ডিরেক্টর, এই 5 জন ডিরেক্টরের 4 জন ডিরেক্টরকেই আমি অ্যাপয়েন্টও করতে পারবো, রিমুভও করতে পারবো। আমি কি বুঝতে পারছি কথাটা? আই ডোন্ট হ্যাভ এনি সিগনিফিকেন্ট শেয়ার ওভার টু ইউ, বাট আমি আপনার কোম্পানির 5 জন ডিরেক্টরের 4 জনকে আমি অ্যাপয়েন্টও করতে পারবো, আবার রিমুভও করতে পারবো। তাহলে একটু চিন্তা করে দেখেন, তাহলে আপনার কোম্পানির ডিসিশন মেকিং এর ক্ষেত্রে একটা কন্ট্রোল, সিগনিফিকেন্ট কন্ট্রোল কার কাছে থাকবে? আমার কাছে। ক্লিয়ার? কথাটা বুঝতে পারছি? বাট আমি কি এই কোম্পানির শেয়ার হোল্ডার ছিলাম, অথবা আমি সিগনিফিকেন্ট শেয়ার হোল্ডার, আমি 50% শেয়ার ওন করছি? না। আমি কি একটা ডিফারেন্ট কনটেক্সটে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, সেটা কি আমরা বুঝতে পারছি? এখন আসেন, যদি 5 জনের মধ্যে 2 জন হতো, তাহলে কি আমি বলতাম যে আমি প্যারেন্ট কোম্পানি? আমি কি বুঝতে পারছি কথাটা? ওকে, তার মানে আমি একটা ছোট্ট পয়েন্ট আপনাদেরকে এখানে বলতে চাই, সেটা হচ্ছে
এটা আপনাদের পেপারের জন্য হয়তো বা অতটা ইম্পর্টেন্ট হবে না, বিকজ আপনাদের এক্সামে অলওয়েজ শেয়ার অফ পার্সেন্টেজ বলেই দেয়, বাট এসবিআর এর জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এসবিআর অনেক সময় আপনাকে এরকম গ্র্যাজুয়ালি শেয়ার হোল্ডিং অনুযায়ী ডিটারমাইন করতে হবে যে ও কি প্যারেন্ট এন্টিটি হিসেবে সাবসিডিয়ারি অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট করবে, অ্যাসোসিয়েটেড করবে, না আইফআরএস 9 করবে, এরকম একটা ওপেন এন্ডেড সিনারিও থাকে। তো ওই ক্ষেত্রে আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাই যে ডিউরিং ডিটারমাইনিং দ্য স্ট্রাকচার অফ প্যারেন্ট অ্যান্ড সাবসিডিয়ারি, কারণ আমি গ্রুপ বলতে কি বুঝাচ্ছি, গ্রুপ মিনস ইটস এ কনসিস্ট অফ প্যারেন্ট অ্যান্ড সাবসিডিয়ারি অনলি। একটু আগে আমরা একটা কথা বললাম না যে ভাইয়া যে ইউএস কোম্পানি কনসলিডেশন করবে, উনি কি অ্যাসোসিয়েট কোম্পানির অ্যাসেট, মানে অ্যাসোসিয়েট কোম্পানির অ্যাসেট গুলোকে কি কম্বাইন করতে পারবে? ডু ইউ নো দ্যাট? অ্যাসোসিয়েট কোম্পানির যে অ্যাসেট, এগুলোকে কি আপনি কনসলিডেট করতে পারবেন? ইউ ক্যান নট ডু দ্যাট। এটার একটা বেসিক ডেফিনেশন আমি বলে যাই। আমরা যে কোনো অ্যাসেটকে রেকগনাইজ করতে হলে অ্যাসেটের ডেফিনেশন কি থাকে মনে আছে? অ্যাসেটের রেকগনিশন ক্রাইটেরিয়ার মধ্যে একটা ইম্পর্টেন্ট রেকগনিশন ক্রাইটেরিয়া হচ্ছে সিগনিফিক্যান্ট কন্ট্রোল ওভার দ্য অ্যাসেট, রাইট? তাহলে প্যারেন্ট কোম্পানির অ্যাসোসিয়েট এন্টিটির উপর ওই অ্যাসেটের উপর কি সিগনিফিক্যান্ট কন্ট্রোল আছে? আমি আরেকটু স্পেসিফিক যাই, ভাইয়ার প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট আছে 100 মিলিয়ন, ইন্ডিয়া এন্টিটি ছিল হচ্ছে 20 মিলিয়ন। এই ইন্ডিয়া এন্টিটি ইউএস এন্টিটি 80% ওন করে, 100% না, বাট এই প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের কন্ট্রোল কি আপনার উপর আছে না, মানে আপনার কাছে আছে না? কতটুকু কন্ট্রোল আছে? 80% কন্ট্রোল আছে, রাইট? 80% কি লাইক সিগনিফিকেন্ট কন্ট্রোল আছে আপনার কাছে। তাহলে এই অ্যাসেটটাকে আপনি আপনার অ্যাসেট বলতে পারছেন না বেসড অন দ্য ডেফিনেশন অফ অ্যাসেট। বাট ইউ হ্যাভ অ্যাসোসিয়েট লাইক মি, আপনি আমার কোন একটা অ্যাসেটের 30% হয়তো বা আপনি কোম্পানির ওনার, ক্যান ইউ রেকগনাইজ মাই অ্যাসেট? আমি বুঝতে পারছি কথাটা, দ্যাট ইজ এ সেপারেট মেকানিজম। আমি যে কথাটা বলছিলাম, তার মানে আমার এটা প্যারেন্ট এবং সাবসিডিয়ারি হবে কিনা, আমার এটা গ্রুপ অ্যাকাউন্টিং হবে কিনা, সেটা ডিফাইন করার জন্য শেয়ার হোল্ডিং ইজ নট দ্য অনলি স্ট্রাকচারাল থিং। শেয়ার হোল্ডিং ছাড়াও আরো কিছু প্যারামিটার আছে টু আইডেন্টিফাই সিগনিফিক্যান্ট কন্ট্রোল। আমি কি বুঝতে পারছি কথাটা? তাহলে একটা ডেফিনেশন তো একদম ক্লিয়ার যে আমি যদি কোনো কোম্পানির মোর দ্যান 50% ভোটিং রাইটস পাই, আই এম দ্য প্যারেন্ট কোম্পানি এন্ড দে আর দ্য সাবসিডিয়ারি কোম্পানি, এটা নিয়ে কোনো সমস্যা নাই, রাইট? ওকে। আরেকটা হচ্ছে কমন কন্ট্রোল। একটু আগে আমি যেটা বললাম যে আমি ভাইয়ার কোম্পানির 80% ওন করি, ভাইয়া আবার আপনার কোম্পানির 90% ওন করে, তাহলে আপনার কোম্পানির উপর আমার কমন কন্ট্রোল কতটুকু, মানে ইফেক্টিভ কন্ট্রোল কতটুকু বের করতে পারবেন? আমি 80% করি হচ্ছে ভাইয়ার কোম্পানির কন্ট্রোল, 0.8 ইন্টু ভাইয়া আবার আপনার কোম্পানি কত পার্সেন্ট কন্ট্রোল করে? 90%। তাহলে 0.8 ইন্টু 0.9 কত হয় দেখেন? 72%। তাহলে এটা করলে যদি মোর দ্যান 50% হয়, আমি কিন্তু ভাইয়ার কোম্পানির জন্য প্যারেন্ট কোম্পানি, অ্যাজ ওয়েল অ্যাজ আমি আপনারও প্যারেন্ট কোম্পানি। আমি কি বুঝতে পারলাম কথাটা? বাট যদি এরকম হয় আমি ভাইয়ার 70% অন করি, বাট ভাইয়া আপনার 60% কন্ট্রোল করে, তখন কি হবে? তখন কিন্তু আর সিগনিফিক্যান্ট কন্ট্রোল আসছে না। আমি বুঝতে পারছি কথাটা? তার মানে সিগনিফিক্যান্ট কন্ট্রোল আসার জন্য আমরা দুইটা সিনারিও দেখলাম, একটা হচ্ছে আমি ডিরেক্টলি শেয়ার হোল্ডিং এর মাধ্যমে কন্ট্রোল আসতে পারে, আবার কমন কন্ট্রোলের মাধ্যমেও আমার শেয়ার হোল্ডিং এর কন্ট্রোলটা আসতে পারে। ক্লিয়ার? ওকে। এটা ছাড়া যদি আমার কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর অ্যাপয়েন্ট করার অথরিটি থাকে, পাওয়ার থাকে মোর দ্যান 50% বোর্ড অফ ডিরেক্টরস অ্যাপয়েন্ট করা অর রিমুভ করা, তাও আমি সেই কোম্পানির প্যারেন্ট কোম্পানি হব, ডাজন্ট ম্যাটার আমি ওই কোম্পানির শেয়ার হোল্ড করি কিনা। আমি বুঝতে পারছি কথাটা? কনফিউশন লাগছে এটা? ওকে। এইটার সিম্পল এক্সাম্পল গুলো এখানে দেওয়া আছে, দেখেন এই ক্লিপটা জাস্ট একটু নোট ডাউন করে নিতে পারেন অথবা দেখতে পারেন। আমার নাম্বার 3 কি বলছি আমরা? দ্য প্যারেন্ট কোম্পানি হ্যাজ দ্য পাওয়ার টু গভর্ন ফাইন্যান্সিয়াল অ্যান্ড অপারেটিং পলিসি অফ দ্য এন্টিটি অ্যাকর্ডিং টু দ্য আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন অফ দ্য এন্টিটি, রাইট? যে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনই বলা থাকবে যে আমি
আপনার কোম্পানির যত ধরনের ডিসিশন হয় সব আমি মেক করবো, আপনি কোনো ডিসিশন মেক করতে পারবেন না। সো আই এম আলটিমেটলি ইউর প্যারেন্ট কোম্পানি, ডাজন্ট ম্যাটার আমি কত পার্সেন্ট শেয়ার হোল্ড করছি। ক্লিয়ার? ওকে। Number 4, the parent has the power to appoint or remove a majority of the board of directors. একটু আগে যেটা বললাম হেয়ার সিনারিওর ক্ষেত্রে, যে I have the power to appoint 4 out of 5, 3 out of 5, বাট যদি এটা হয় 2 out of 5 তাহলে কিন্তু আবার এটা হবে না। মেজরিটি মানে কি? মোর দ্যান 50%, রাইট? অ্যান্ড দ্য লাস্ট, দ্য প্যারেন্ট হ্যাজ দ্য পাওয়ার টু কাস্ট মেজরিটি। এটা আসলে আমার ভোটিং রাইটস এর সাথে রিলেটেড। ওকে, ভোটিং রাইটস এর সাথে রিলেটেড। এইটা 5 নাম্বারটা একটু আমি একটু বলে দিই সিনারিওটা কিরকম হইতে পারে। 5 নাম্বারের সিনারিওটা একটু কমপ্লিকেটেড, আপনারা ফেস করবেন যখন আপনি এসবিআই এ যাবেন। আমরা 5 জনে মিলে হচ্ছে বোর্ড মিটিং এ বসছি। ওকে, 5 জনে মিলে আমরা বোর্ড মিটিং এ বসছি। আমি 40% শেয়ার হোল্ডার। আমি হচ্ছে কোন একটা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আমি 40% ডিসিশন মেক করার কোন একটা এজেন্ডা, যে কোন একটা এজেন্ডা আমি 40% ভোট দিলাম। ওকে, বাট আপনারা কেউ 4 জন মিলে এক ডিসিশন আসতে পারলেন না। মানে কোরামের কনসেপ্টটা কি আমরা বুঝি? কোরাম কোন একটা ডিসিশন মেক করার ক্ষেত্রে একটা কোরাম কিভাবে কাজ করে, যেমন কোরাম কাজ করে হচ্ছে আমরা যে 5 জন আছি এখানে, 5 জনের 3 জন যদি কোন একটা বিষয়ে একমত হয়ে যায় তাহলে অটোমেটিক্যালি কিন্তু ওইটা পাস হয়ে যাবে, ওই রেজলিউশনটা, রাইট? ওকে, এখন আসেন, আমার এখানে কেউ ইকুয়ালি শেয়ার হোল্ডার না, আমি হচ্ছে 40%, বাকি 60% হচ্ছেন আপনারা 4 জন। ওকে, এখন আমি 40% শেয়ার হোল্ড করছি, বাট আপনারা বাকি 4 জন মিলে কোনো একটা ডিসিশনে এক হইতে পারেন নাই। তাহলে আলটিমেটলি আপনি যেটা বলছেন আপু এটার সাথে একমত হইছে, তাহলে আপনাদের দুইজনকে মিলে এটা কত পার্সেন্ট হলো? 30%। আবার ও যেটা বলছে ওর সাথে এটা একমত হইছে, সেটা আবার সেপারেটলি 30%। তাহলে এই পুলে হচ্ছে 30%, এই পুলে 30%, বাট আমি একটা কত পার্সেন্ট? তাহলে কারটা পাস হবে? মানে কার কন্ট্রোলটা এখানে আছে? আমি বুঝাতে পারছি কথাটা? মানে এটা হচ্ছে যদি কোনো কারণে আমার সবাই ইকুয়ালি শেয়ার হোল্ড না করি, আমার যদি কোনো কোরামে আমার কোনো কোম্পানির স্ট্রাকচারে যে এরকম যদি হয় যে আমি হয়তো বা 40% শেয়ার হোল্ডার, বাট বাকি 60% যারা শেয়ার হোল্ড করে তাদের থেকে আমার ভোটিং কাস্টিংকে সবসময় বেশি হয়, স্পেশাল রেজলিউশনের যে কনসেপ্টটা হয়। ওকে, সো এইটা আমি আবারও বলছি, এই পয়েন্ট এগুলা সবগুলাই আপনার থিওরিটিক্যাল পার্সপেক্টিভ থেকে আপনাদের অ্যাপ্লাই করতে হবে, বাট হোয়েন উই উইল প্রিপেয়ার কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস আপনাকে এই ধরনের কমপ্লিকেটেড সিনারিও দিবে না। বাট হোয়াট ইউ মাইট বি আস্কড, আপনাদের অবজেক্টিভ টেস্ট কোশ্চেনে হয়তো বা এই জিনিসটা থাকতে পারে। ক্লিয়ার? আমরা কি সিগনিফিকেন্ট কন্ট্রোল নিয়ে কোনো কনফিউশন থাকবে? তাহলে সিগনিফিকেন্ট কন্ট্রোলের জন্য আমার 5টা জিনিস, একটা হচ্ছে ডিরেক্ট কন্ট্রোল, রাইট? একটা হচ্ছে কমন কন্ট্রোল, একটা হচ্ছে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনের মাধ্যমে যদি কোনো পাওয়ার দেওয়া হয়, একটা হচ্ছে বোর্ড অফ ডিরেক্টরস অ্যাপয়েন্ট অথবা রিমুভাল, আরেকটা হচ্ছে আমার স্পেশাল কোন একটা রেজলিউশন পাস করার ক্ষেত্রে যদি আমার মেজরিটি ভোটিং রাইট যদি আমি পাস করি, মানে আমার কাছে যদি মেজরিটি ভোটিং রাইট থাকে। ওকে, সো দোজ আর দ্য থিং। যেমন এইটার একটা আমি কমন প্র্যাকটিস অনেক সময় এই ক্ষেত্রে বলি, এগুলার ক্ষেত্রে যেমন আপনি অনেক পাবলিক এন্টিটি দেখবেন। পাবলিক এন্টিটি বলতে আমরা বুঝি গভর্নমেন্ট অর্গানাইজেশন। গভর্নমেন্ট অর্গানাইজেশন যেমন ধরেন তিতাস গ্যাস, তিতাস গ্যাস কিন্তু হচ্ছে ওর প্রাইভেট ইকুইটিও আছে, আবার গভর্নমেন্টও ওন করে। বাট অনেক ক্ষেত্রে এরকম অনেক পাবলিক এন্টিটি থাকে, সে হয়তো বা গভর্নমেন্ট ওই কোম্পানির হচ্ছে 10% শেয়ার হোল্ডার, বাট যত ধরনের পলিসি, যত ধরনের অপারেটিং ফাইন্যান্সিয়াল ডিসিশন সেটা সব গভর্নমেন্ট নেয়। ওকে, মানে বাংলাদেশ সরকার নেয়। সো সেক্ষেত্রে কি হয়, যদিও বাংলাদেশ সরকার ওই কোম্পানির মোর দেন 50% ওন করে না, বাট বেসড অন দ্য অপারেটিং ডিসিশন, বেসড অন দ্য ফাইন্যান্সিয়াল ডিসিশন পাওয়ার, সেটার উপর বেস করে দে বিকাম দ্য প্যারেন্ট কোম্পানি অফ তিতাস গ্যাস অর এরকম যে পাবলিক এন্টিটি গুলো আছে। ক্লিয়ার? ওকে, এইটার ক্ষেত্রে আপনারা যদি ক্লিয়ার না থাকেন প্রবলেমটা কি হবে আমি একটু প্রবলেমটা বলি। এটা আপনাদের পেপারে না, এটা হচ্ছে আপনাদের যে অ্যাডভান্স পেপারে এরকম একটা ক্যান্ডিডেট একটা ভুল করছিল। ভুলটা এরকম যে উনি এক্সামের পাবলিশড মার্ক হিসেবে পাইছিলেন 49, পাবলিশড মার্ক মানে যে মার্কটা পাবলিশড হয়েছে, বাট অ্যাকচুয়াল কাউন্টিং এ তার মার্ক ছিল 84। মানে অ্যাকচুয়ালি হি গট 84, বাট পাবলিশড মার্ক তার রেজাল্ট আসছে 49। এন্ড হোয়াট ইজ দ্য রিজন? রিজন ওয়াজ ওই পার্টিকুলার ক্যান্ডিডেট এসবিআর পেপারে গিয়ে প্যারেন্ট
সাবসিডিয়ারি অ্যাসোসিয়েট, এইটার কনসেপ্টটা উনি ক্লিয়ারলি বুঝাইতে পারেন নাই। Sorry? মানে বুঝাইতে পারেন না বলতে রং, মানে ওইটা বেসিক্যালি অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট হবে অ্যাসোসিয়েটেড, সে ভুলে এটাকে সাবসিডিয়ারি বলে ফেলছে। আমি বুঝতে পারছি, অথবা সেটা সাবসিডিয়ারি হবে সেটাকে ধরতে পারে নাই, সে এটাকে অ্যাসোসিয়েট হিসেবে ট্রিট করছে। সো দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে অনেক বেসিক জিনিসগুলো নিয়ে কথা বললাম। এই বেসিক জিনিসগুলো আপনার হয়তো বা এফআর এ অতটাও ডিরেক্টলি আপনি দেখবেন এক্সামে আপনাকে এত ইউজ করতে হবে না, বাট দ্যাট উইল হেল্প ইউ ইন লঙ্গার রান। ওকে, সো এই পর্যন্ত আমরা কি ক্লিয়ার যে হাউ টু ডিটারমাইন দ্য সিগনিফিকেন্ট কন্ট্রোল? কোনো কনফিউশন আছে? ওকে, এন্ড আমরা এতটুকু তো দেখলাম যে যখনই সিগনিফিকেন্ট কন্ট্রোল এস্টাবলিশ হবে, সিগনিফিকেন্ট কন্ট্রোল এস্টাবলিশ হবে, তখন আমাকে কি করতে হবে? উই হ্যাভ টু প্রিপেয়ার কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। এন্ড কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস আমরা কয়টা প্রিপেয়ার করব? কয়টা? 5টা, রাইট? একটা ডিসক্লোজার নোট যেটা, সেটাও কিন্তু আমার পার্ট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। বাট আমার এফআর সিলেবাসের জন্য কয়টা প্রিপেয়ার করতে হবে? এফআর এর জন্য, মানে এফআর এর সিলেবাসের জন্য কোন দুইটা আমার জন্য রেলেভেন্ট? consolidated statement of financial position and consolidated statement of profit or loss. Okay, so before going to that part, আমি নেক্সট পার্ট ওইটাতেই যাব। জাস্ট একটা ছোট্ট থিওরিটিক্যাল জিনিস, এটা ওটিকিউ এর জন্য আসবে, নট ফর ইউর লাইক ফাইনাল এক্সাম সেকশন সি এর জন্য, ওটিকিউ এর জন্য আসবে। সেটা হচ্ছে, আমি একটা কনসেপ্ট অলরেডি বললামই যে যখনই কোনো কোম্পানির উপর আপনার সিগনিফিকেন্ট কন্ট্রোল আসবে, ইউ হ্যাভ টু প্রিপেয়ার your consolidated financial statements. But there are some situation or scenario when you are exempted. Do you know what is the meaning of exemption? You don't need to pass that exam, right? আমরা জানি অলরেডি। তাহলে exemption from preparing group accounts মানে হচ্ছে আপনার এই চারটা সিনারিও হলে আপনাকে কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস প্রিপেয়ার করতে হবে না। পয়েন্টটা ক্লিয়ার? দ্যাট মিনস আপনি কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার না করলেও হবে, দ্যাটস দ্য পয়েন্ট। ওকে, তাহলে এক্সাম্পশন গুলো কোন কোন সিনারিওতে হবে? নাম্বার 1, যদি মানে এখানে আসলে দুইটাই মেইন জিনিস। একটা হচ্ছে যদি আপনার কোম্পানির অথবা সাবসিডিয়ারি কোম্পানির কোন ইনস্ট্রুমেন্ট পাবলিকলি ট্রেডেড না হয়, যেটাকে আমরা পাবলিক লিস্টেড কোম্পানি বলি, রাইট? পাবলিক লিমিটেড কোম্পানি বলি। আরেকটা হচ্ছে আপনার যে আলটিমেট প্যারেন্ট কোম্পানি, সেই যদি সেপারেটলি তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা অ্যাজ পার প্রপার অ্যাপ্রোপ্রিয়েট আইএসআইএফআরএস অনুযায়ী প্রিপেয়ার করে, তাহলে আর আপনাকে আলাদা করে কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতে হবে না। সো চারটা সিনারিও একটু দেখে ফেলেন, আমরা জাস্ট ওয়ান বাই ওয়ান একটু জাস্ট আপনাদের সাথে রিড আউট করে ফেলি যে কোন কোন সিনারিওতে আমার কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস প্রিপেয়ার করাটা ম্যান্ডেটরি না, দ্যাট ইজ কল্ড এক্সাম্পশন, ম্যান্ডেটরি না। বাট এখানে একটা কথা আছে যে আপনি যদি চান আপনি কিন্তু প্রিপেয়ার করতেই পারেন, but you are not bound to. That's the scenario. কোন কোন ক্ষেত্রে? The parent itself is a wholly owned subsidiary or it is a partially owned subsidiary of another entity. Its securities are not publicly traded, যেটা আমি বললাম যে যদি ওর সিকিউরিটিজ পাবলিকলি, সিকিউরিটিজ বলতে আমরা বোঝাচ্ছি ওর ফাইন্যান্সিয়াল যে ইনস্ট্রুমেন্ট গুলা, শেয়ার, ডেট, ডিবেঞ্চার, বন্ড, এগুলা ফাইন্যান্সিয়ালি পাবলিকলি ট্রেডেবল হয় না। নাম্বার 2, the parent's debt or equity instrument, একই কথা। Number 3, the parent did not file its financial statement with again একই কথা, because এই তিনটেই আসলে রিলেটেড টু পাবলিক লিমিটেড কোম্পানি। কারণ যখনই আপনি পাবলিক লিমিটেড কোম্পানি হন, যেমন বাংলাদেশে যদি আপনি আমাকে বলেন আমাদেরকে বাংলাদেশের সিকিউরিটি এক্সচেঞ্জ হাউস, মানে বাংলাদেশের কয়টা স্টক এক্সচেঞ্জ মার্কেট আছে? একটা হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ আর একটা হচ্ছে চিটাগং স্টক এক্সচেঞ্জ। ওকে, এদের এখানে যত কোম্পানি শেয়ার ট্রেড হয় এরা তো সবাই পাবলিক লিস্টেড কোম্পানি, রাইট? এদের রেগুলেটর কে? এদের রেগুলেটর হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অফ বাংলাদেশ। তার মানে প্রত্যেকটা দেশেরই একটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থাকে, যেমন বাংলাদেশের হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অফ বাংলাদেশ। আপনি যদি ইউএসএ যান ওদেরও সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আছে, ইন্ডিয়াতে যান এদেরও সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আছে। সো অল পাবলিক লিমিটেড কোম্পানির রেগুলেটর হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, এই যেটা আমরা বললাম। ক্লিয়ার? আর নাম্বার 3 যেটা বললাম যে আলটিমেট প্যারেন্ট কোম্পানি, ও এটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যাজ পার রিলেভেন্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আইএফআরএস অনুযায়ী রিপোর্ট করে, পাবলিশ করে। সো দ্যাটস ওয়াই সেপারেটলি আর ওর জন্য কনসলিডেশনটা ম্যান্ডেটরি না।
Any confusion? Clear? Okay. আমরা কি একটা ছোট ব্রেক নিব, মানে ইফ ইজ নিডেড, মানে বোরিং লাগতেছে খুব বেশি, মানে ওকে, আর উই গেটিং দ্য পয়েন্ট যে কোনো কনফিউশন আছে অথবা আমি খুব দ্রুত যাচ্ছি, আই এম শিওর আমি দ্রুত যাচ্ছি না, আমি খুব স্লোলি আলটিমেটলি ট্রাই করছি, বাট স্টিল ইফ ইউ নিড এনি শর্ট ব্রেক উই ক্যান হ্যাভ, বিকজ এখন আমি যাচ্ছি হচ্ছে কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন কিভাবে আমরা প্রিপেয়ার করব সেই মেথডটাতে। সো বিফোর দ্যাট ইফ ইউ রিকোয়ার, আপনি আমি যদি বলেন উই ক্যান হ্যাভ, আর যদি না বলেন উই ডোন্ট রিকোয়ার। ওকে, তাহলে আমরা, আমি গুড থিং যে আপনাদের ব্রেক লাগছে না, দ্যাটস পারফেক্ট। ওকে, নাও কাম টু consolidated statement of financial position. Number first question, what is the purpose, what is the objective of preparing consolidated statement of financial position? Objective টা কি? হুম, মানে আমরা কেন কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন প্রিপেয়ার করি? আচ্ছা, আপনি কনসলিডেশন ভুলে যান, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের অবজেক্টিভ কি? পার্টিকুলার ডেটে, পার্টিকুলার ডেট বলতে আমরা কি বুঝাচ্ছি? রিপোর্টিং ডেটে, রিপোর্টিং ডেটে মানে প্যারেন্ট কোম্পানির রিপোর্টিং ডেটে তার গ্রুপের গ্রুপের অ্যাসেট কত, লায়াবিলিটি কত অ্যান্ড ইকুইটি কত, দ্যাট ইজ দ্য অবজেক্টিভ অফ প্রিপেয়ারিং ফাইন্যান্সিয়াল পজিশন। তাহলে अगेन দ্য সেম অবজেক্টিভ ওভার হিয়ার। তাহলে আমি কেন আসলে কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন প্রিপেয়ার করছি? দ্য মেইন অবজেক্টিভ টু প্রিপেয়ার কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন টু রিপোর্ট, যেটা আপনি বললেন, টু রিপোর্ট দ্য ফাইন্যান্সিয়াল পজিশন and how to define financial position by calculating asset, liability and equity. কবে? at the reporting date, ঠিক না? যে at the reporting date, ওই ডেটে ওই গ্রুপের অ্যাসেট কত টোটাল, লায়াবিলিটি কত টোটাল and equity কত টোটাল। ক্লিয়ার? ওকে, এখন এখানে আমি যখন বললাম গ্রুপ, হোয়াট ডাজ মিন গ্রুপ? গ্রুপ বলতে আমি কাকে কাকে বোঝাচ্ছি? প্যারেন্ট অ্যান্ড সাবসিডিয়ারি। ক্লিয়ার? এখানে কি আমি গ্রুপ বলতে অ্যাসোসিয়েট কে বলছি? আচ্ছা, নেক্সট পার্ট, যে আমি গ্রুপ বলতে কি প্যারেন্ট সেপারেট সাবসিডিয়ারি সেপারেট সেটা বলছি? উই কনসিডারিং অ্যাজ আ কম্বাইন্ড সিঙ্গেল ইউনিট অফ বিজনেস। ক্লিয়ার? ওকে, নাও তাহলে প্যারেন্ট এবং সাবসিডিয়ারি কোম্পানির যখন আমি কম্বাইন কনসলিডেট করব, যখন মার্চ আমি করব, তাহলে আমি কি করব? প্যারেন্ট কোম্পানির অ্যাসেট, সাবসিডিয়ারি কোম্পানির অ্যাসেট আমি লাইন বাই লাইন কি করব? অ্যাড করব, ঠিক না? ওকে, এখন তাহলে আমি যদি লাইন বাই লাইন অ্যাড করতে হয়, আমাকে অবশ্যই এক্সামিনার অথবা যখন আপনি কনসলিডেশন করবেন, অবশ্যই প্যারেন্ট কোম্পানির সিঙ্গেল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, সাবসিডিয়ারি কোম্পানির সিঙ্গেল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আপনাকে অবশ্যই দেওয়া থাকবে, রাইট? আদারওয়াইজ তো ইউ ক্যান নট কনসলিডেট। তার মানে এখানে আপনার কাজ কিন্তু এইটা না যে প্যারেন্ট কোম্পানির ইন্ডিভিজুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করা, সাবসিডিয়ারি কোম্পানির ইন্ডিভিজুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করা, যেটাকে আমরা সিঙ্গেল এন্টিটি বলি। সো আপনার কাজ হচ্ছে, অলরেডি দুইটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আপনার দেওয়া আছে, now what you will do, you will just consolidate parent company's financial statement and subsidiary company financial statements, that's it. So how it look like, আমি একটু দেখাচ্ছি যে আসলে এটা কিভাবে আমরা দেখি, মানে আমাদের এক্সামে আসলে কিভাবে এটা দেখতে হয় অথবা কিভাবে থাকে, আমরা ওই জায়গাটাতে একটু যাই। ভাই, এক্সামে কি আমাদেরকে যে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন কেও মানে লিখতে হবে না ইন ডিটেইলস? রাইট, মানে আপনি মানে নিজেদের সেট করে তারপর তো করতে হবে, তাই না? এটা দেওয়া থাকবে, এই যে you see this is a test to understand, মানে এটা জাস্ট আচ্ছা, not exam standard question, this is a test to understand. Oh sorry, I was talking with that online, so এটা একটা কনফিউশন, মাঝে মাঝে দেখবেন আপনি নিজে, আমি নিজে নিজেই কথা বলতেছি, আপনি ইউ ক্যান রিলেট দ্যাট, আপনাদের সাথে কথা বলছি কিনা। সো রুমি ওয়াজ Okay. আস্কিং যে এটা দেওয়া থাকবে কিনা, সো দ্যাট আই সেড নাও the presentation I supposed to give you যে কিরকম আসবে, খেয়াল করে দেখেন, the following financial statement have been prepared at 31st December 2008, তার মানে এটা অলরেডি প্রিপেয়ার করা আছে কিন্তু, ঠিক না? ওকে, তাহলে এটা হচ্ছে ডিকেন্সের আর এটা হচ্ছে জোন্স। সো ইউ সি
নন কারেন্ট অ্যাসেট আমার ডিকেন্সের প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট কত আছে 85,000 আর জোনসের 18,000 I yet don't know যে ডিকেন্স কি প্যারেন্ট না জোনস প্যারেন্ট ডিকেন্স কি প্যারেন্ট জোন সাবসিডিয়ারি I don't know I will have some basic information যেটা দিয়ে আমাকে ক্যালকুলেট করে দেখতে হবে যে কে প্যারেন্ট কোম্পানি কে সাবসিডিয়ারি কোম্পানি so you will find out over here you know the framework but আমি একটু জাস্ট নরমালি বলে দিই যে কিভাবে আপনি এখান থেকেও বুঝতে পারেন যেমন ইউজুয়ালি প্যারেন্ট কোম্পানির আইটেমগুলো লেফট সাইডেই থাকবে সাবসিডিয়ারি গুলো আসলে একটু রাইট সাইডেই থাকবে দ্যাটস দ্য ট্র্যাডিশনাল ফিচার ট্র্যাডিশনাল ওয়েতে এইভাবেই হয় দ্যাট ইজ ওয়ান থিং বাট এটা এটা এমন না যে আপনাকে অ্যাজিউম করতে হবে দেয়ার উইল বি সাম ইনফরমেশন যেখান থেকে আপনি ডিটারমাইন করবেন যে কে প্যারেন্ট কোম্পানি কে সাবসিডিয়ারি কোম্পানি got the point but apparently আমরা এটা একটা প্যারামিটার হতে পারে আরেকটা প্যারামিটার ভেরি স্মার্ট পিক ইনভেস্টমেন্ট শেয়ারস ইন জোনস রাইট তাহলে এই যে শেয়ারস ইন জোন তাহলে ও কত টাকা দিয়ে অ্যাকোয়ার করছে কত ডলার 60,000 কে অ্যাকোয়ার করছে ডিকেন্স so you know already Dickens is the investor acquirer and Jones is the investee acquiree right and again আমি আবারও বলছি this might not be the case but over here you can assume যে Dickens is the parent যদি এরকম হইতো যে 60,000 এটা ওর 30% ইনভেস্টমেন্টের অ্যামাউন্ট আপনি কি এটাকে প্যারেন্ট বলতেন তাহলে মানে সাবসিডিয়ারি বলতেন অফকোর্স Dickens is the parent but Jones কি সাবসিডিয়ারি হতো so আমি আবারও বলছি হ্যাঁ you might consider this is a parent but again there will be a clear clarification over here যে parent কে subsidiary কে but this is how you will be provided the information okay now আমাদের সকলের কোয়েশ্চেনের কনফিউশন আমরা শেষ করে ফেলি আমরা এই হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন এটা আগে at a glance একটু পড়ে ফেলি just at a glance একটু পড়ে ফেলি then you will easily identify যে কে parent company কে subsidiary company কি বলছে কতগুলা শেয়ার অ্যাকোয়ার করছে 16,000 রাইট এবং শেয়ারের নমিনাল ভ্যালু কত করে ফেস ভ্যালু কত করে $1 এখানে আমি আরেকটা ইনপুট আমি একটু দিয়ে রাখি আপনাদেরকে আপনাদের অ্যাপারেন্টলি একটা পারসেপশন থাকে যে সব সময় শেয়ারের নমিনাল ভ্যালু $1ই থাকে এক্সামে which is not might be the case for every time এই নমিনাল ভ্যালু $1ও হতে পারে 50 সেন্টও হতে পারে আবার 25 সেন্টও হতে পারে but trust me 99% কেসে $1ই হবে but this is not the taken for granted thing যে $1ই হবে always ক্লিয়ার বাট এখানে যেহেতু বলে দিচ্ছে $1 তাহলে কতগুলা শেয়ার সে অ্যাকোয়ার করছে 16,000 কার শেয়ার অ্যাকোয়ার করছে জোনসের এখন আমি তো জানি না জোনসের কতগুলা শেয়ার জানি মানে আমি তো দেখিনি আসলে এট এ গ্লান্স আমরা দেখা দরকার ছিল একটু আমরা ইকুইটিতে গিয়ে দেখি যে জোনসের নাম্বার অফ শেয়ার কত কত এবং প্রতিটা শেয়ারের নমিনাল ভ্যালু কত করে এটা কিসে দেওয়া আছে এটা কি নাম্বারে দেওয়া আছে না অ্যামাউন্টে দেওয়া আছে this is denominated in amount $20,000 right এবং প্রতিটা শেয়ারের ভ্যালু কত করে তাহলে নাম্বার অফ শেয়ার কত 20,000 এটা কার জোনসের তাহলে আউট অফ 20,000 শেয়ারস ডিকেন্স কতটুকু অ্যাকোয়ার করছে কতটুকু কতগুলা নাম্বার অফ শেয়ার অ্যাকোয়ার করছে 16,000 তাহলে এখানে কি বলছে আমাকে যে কত পার্সেন্ট বলছে but can I calculate how much percentage the parent company controlling share over subsidiary company কত পার্সেন্ট কিভাবে ক্যালকুলেট করবেন acquired number of share that is 16,000 divided by total number of share of subsidiary company 20,000 into 100 right যেহেতু আমি পার্সেন্টেজ বের করব তাহলে কত পার্সেন্ট আসে 80% তাহলে কতটুকু নন কন্ট্রোলিং ইন্টারেস্ট 20% রাইট ওকে তাহলে এখান থেকে আমরা একটা স্ট্রাকচার বের করে ফেলতে পারলাম না গ্রুপ স্ট্রাকচারটা কি যে প্যারেন্ট হচ্ছে ডিকেন্স
আর সাবসিডিয়ারি হচ্ছে জোন্স। কত পার্সেন্ট কন্ট্রোল করে? 80%। কত পার্সেন্ট কন্ট্রোল করে না? 20%। আর আরেকটা ছোট্ট ইনফরমেশন একটু আপনারা খেয়াল করবেন এই জায়গাটাতে, ওর রিপোর্টিং ডেট কবে দেখেন তো? It was December 2008, right? This is the reporting date. এটা রিপোর্টিং ডেট না? তার মানে এই যে অ্যাসেট গুলো আছে, এই যে অ্যাসেট লাইবিলিটি গুলো আছে, কোন ডেটের? 31st ডিসেম্বরের, রাইট? বাট এখানে একটু নিচে খেয়াল করবেন যে ও কবে অ্যাকোয়ার করছে? 1st January 2008। নোটিস ইট, আপনারা এখানে নোটিস করছিলেন যে কবে অ্যাকোয়ার করছে? তাহলে এখানে আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে যে আমি কবে অ্যাকোয়ার করলাম আমার সাবসিডিয়ারি কোম্পানিকে। আমি বলছি বিকজ নাও আই এম দ্য প্যারেন্ট কোম্পানি, আই নো ডিকেন্স ইজ দ্য প্যারেন্ট কোম্পানি। তাহলে আমি জোনসকে অ্যাকোয়ার করছি 1st জানুয়ারিতে, আর রিপোর্টিং ডেট কবে? 31st ডিসেম্বর। তাহলে ঠিক কতদিন আগে অ্যাকোয়ার করা হয়েছে এখানে? এক্স্যাক্টলি 1 ইয়ার আগে। ক্লিয়ার? ওকে। তাহলে এখানে আমাকে এই জিনিসটাও একটু নোটিফাই করতে হবে, এই জিনিসটা আমাকে মানে অ্যাডজাস্টমেন্টটা দিতে হবে, অথবা এটা ইনপুটটা রাখতে হবে যে আমার অ্যাকুইজিশন ডেট কবে এবং রিপোর্টিং ডেট কবে। ক্লিয়ার? ওকে। তাহলে আমরা কি একটা একটা বেসিক আইডিয়া পেলাম যে আসলে কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনটা প্রিপেয়ার করার জন্য আমার আসলে কি কিভাবে আগাইতে হবে। দিস ইজ দ্য ইনিশিয়াল থিং। আমি নেক্সট পয়েন্টে আসছি। এখন নেক্সট পয়েন্ট হচ্ছে আমার 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 এন্ড থেকে আপনাদের কাছে কোয়েশ্চেন হচ্ছে, এটা হচ্ছে আপনার একটা বেসিক কোয়েশ্চেন। ওকে, না হোয়াট উইল ইউ ডু? আপনি এই কোয়েশ্চেনটা এখন আনসার করতে চান। আপনি কি ফার্স্টলি অ্যাসেট গুলাকে লাইন বাই লাইন অ্যাড করা শুরু করবেন, নাকি ফার্স্টে আপনি ওয়ার্কিং গুলা করে নেবেন? হোয়াট উইল ইউ ডু ডিউরিং ইউর এক্সাম? তো ওয়ার্কিং গুলা আগে করে নেব। শিওর, সবাই? থাকবে অ্যাডিশনাল ইনফরমেশন এখানে তো অনেক অল্প আছে, আরো বেশি থাকবে, 6টা থাকবে, 7টা থাকবে, এখানে তো মাত্র একটা ইনফরমেশন আছে, এরকম 6-7টা ইনফরমেশন। ওকে, ওকে। তাহলে সবাই আমরা একটা পয়েন্টে এগ্রি যে আমরা আগে কোনো কিছুর দিকেই তাকাবো না, আগে আমরা ওয়ার্কিং করব। ক্লিয়ার? ওকে। So there is a framework, there is a concept of basic 5 workings. আপনারা কেউ এটা জানেন কিনা আমি আমার একটু আইডিয়া নাই, বিকজ আপনারা যেহেতু because I used to teach F3 financial accounting, so ওইখান থেকে যারা আসছেন they know যে কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন প্রিপেয়ার করতে আমার 5টা বেসিক ওয়ার্কিং লাগবে। এই 5টা বেসিক ওয়ার্কিং একটু আপনারা লিখে ফেলবেন। নাম্বার 1, ওয়ার্কিং নাম্বার 1, 5টা বেসিক ওয়ার্কিং। আমি আবারও বলছি, ওয়ার্কিং আরো লাগতে পারে, বাট টু প্রিপেয়ার কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন আপনাকে এই 5টা ওয়ার্কিং করতেই হবে। You cannot prepare consolidated statement of financial position without those 5 workings. Okay, working number 1, group structure. Group structure এখানে কি কি থাকবে দেখেন। প্যারেন্ট কোম্পানি কে? সাবসিডিয়ারি কে? জোন্স। তাহলে এখানে প্যারেন্ট কোম্পানি, সাবসিডিয়ারি কোম্পানি, প্যারেন্ট কোম্পানি কত পার্সেন্ট ওন করে? 80%। এন্ড কত পার্সেন্ট ওন করে না? 20%। তাহলে কি কি ইনফরমেশন আমি দিচ্ছি? হু ইজ দ্য প্যারেন্ট কোম্পানি, হু ইজ দ্য সাবসিডিয়ারি কোম্পানি, এন্ড হাউ মাচ পার্সেন্টেজ অফ শেয়ার কন্ট্রোল বাই দ্য প্যারেন্ট কোম্পানি, এন্ড হাউ মাচ দ্যাট ইজ নট কন্ট্রোলিং ইন্টারেস্ট, নন কন্ট্রোলিং ইন্টারেস্ট, রাইট? ওকে। এরপরে কি আসবে? এরপরে আসবে আমার অ্যাকুইজিশন ডেট কবে এবং রিপোর্টিং ডেট কবে। ক্লিয়ার? দ্যাট ইজ আ সিম্পল স্ট্রাকচার অফ গ্রুপ স্ট্রাকচার in working 1. আমি এটা দিয়ে দিব আপনাদেরকে, নো প্রবলেম উইথ দ্যাট, বাট अगेन একটু লিখে থাকলে আপনাদের জন্য ব্রেইনে ইউজ এটা হেল্প হবে। তাহলে গ্রুপ স্ট্রাকচার থেকে আমরা করে ফেলছি না আমাদের এই কোশ্চেনের ক্ষেত্রে, একটু আগে যেটা করলাম। ওকে, দ্যাট ইজ কল্ড গ্রুপ স্ট্রাকচার। ওকে, এখন এখানে একটা ছোট কোশ্চেন আমি একটু আপনাদেরকে করে যাই যে আমি কেন এখানে ডিটারমাইন করে দিলাম যে অ্যাকুইজিশন ডেট কবে, রিপোর্টিং ডেট কবে? বলতে পারবেন আমাকে কেউ কেন আমি এখানে ডিটারমাইন করতেছি? সেটার ইম্প্যাক্টটা কি, মানে হোয়াট উড বি দ্য ইম্প্যাক্ট? 1 January 2008 দেওয়া আছে। ইয়েস, বাট সেটা কি অ্যাসেট গুলোর ক্ষেত্রে না, সেটা কি
অ্যাসেট লাইবিলিটির ক্ষেত্রে না অনলি ফর ইনকাম এন্ড এক্সপেন্সেস? অ্যাসেট লাইবিলিটির ক্ষেত্রে। ওকে, আমি আসতেছি। নো 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 রিস নো রিস। গুড পিক, ভেরি গুড পয়েন্ট। আমি এটাই বলতে চাচ্ছিলাম আপনাদেরকে, এক্স্যাক্টলি এই পয়েন্টটাই বলছিলাম। জাস্ট ইউ জাস্ট রেড আউট মাই মাইন্ড যে আমি এটাকে কেন অ্যাকুইজিশন ডেট এবং রিপোর্টিং ডেট এখানে ডিফাইন করে দিলাম। দ্য মেইন পারপাস অফ টু ডিটারমাইন আমার এই অ্যাকুইজিশনটা কি মিড অ্যাওয়ে অফ অ্যাকুইজিশন হয়েছে কিনা। মিড অ্যাওয়ে মানে কি, যদি আমি 1 বছরের কম কোনো সময়ের জন্য অ্যাকুইজিশন করে থাকি, ক্লিয়ার, দেন হোয়াট উই নিড টু ডু। আমি যদি অ্যাকুইজিশনটা 1 মার্চ করতাম, তাহলে 1 মার্চ থেকে 31 ডিসেম্বর কত মাস? 10 মাস, রাইট? 1 মার্চ থেকে 31 ডিসেম্বর 10 মাস। তাহলে এটা আমাকে এখানে ডিটারমাইন করে রাখতে হতো 10 মান্থ। আমার ব্রেনে এটাকে দিয়ে রাখতে হতো। কেন দিয়ে রাখতে হতো? বিকজ all income and expenses related to subsidiary I can consider only the post acquisition part. পোস্ট অ্যাকুইজিশন পার্ট মানে কি, অ্যাকোয়ার করার পরে যতদিন আমি আমার সাবসিডিয়ারিকে কনসলিডেট করছি। তাহলে আমি যখন 10 মাস কনসিডার করব, তাহলে আমি কিন্তু প্যারেন্ট কোম্পানির কোনো কিছুকে প্রোরাটা করব না, প্রপোর্শনেট করব না টাইমলি। আমি কাটটা করব সাবসিডিয়ারিটা, এবং সাবসিডিয়ারির কোন কোন আইটেমকে করব? অনলি দ্য ইনকাম এন্ড এক্সপেন্স রিলেটেড থিং। কেন? অ্যাসেট আমি কখন বলতেছি ওটা অ্যাসেট? অ্যাসেট তো আমি রিপোর্টিং ডেটেই বলতেছি এটা আমার অ্যাসেট। সো অলওয়েজ রিমেম্বার দিস ইজ দ্য বেসিক থিং, খুবই বেসিক থিং। তার মানে আমার যদি এটা মিড অ্যাওয়ে অফ অ্যাকুইজিশন হয়, তাহলে অল দ্য ইনকাম, অল দ্য এক্সপেন্সেস অফ সাবসিডিয়ারি শুড বি প্রপোর্শনেট, টাইম প্রপোর্শনেট বেসড অন দ্য টাইম অফ পোস্ট অ্যাকুইজিশন। আমি কি বুঝতে পারলাম কথাটা? ক্লিয়ার? ওকে, আমি ওই জায়গাটাতে আপনাদেরকে একটা সুন্দর সিস্টেম ওয়াইজ স্টেপ বাই স্টেপ আমি লিখে দিব এসওপি এর মতো, যে আপনি কি কি করবেন, কিভাবে করবেন। নো ওয়ারিস অ্যাবাউট দ্যাট। আমরা আগে ওয়ার্কিং গুলো শেষ করে ফেলি, মানে ওয়ার্কিং গুলো তো শেষ না, ওয়ার্কিং এর ফরম্যাট গুলো শেষ করে ফেলি। ওকে, ওয়ার্কিং টু, ওয়ার্কিং টু নামগুলো একটু মনে রাখবো। এখানে আরেকটা জিনিস আমি বলে নেই, যে আপনি যদি কোনো কারণে এই ওয়ার্কিং গুলোর সিরিয়াল নাও মেনটেন করেন, তাও প্রবলেম নাই। মানে ব্যাপারটা এরকম না, এটা হচ্ছে আপনার কোনো রুলস যে ওয়ার্কিং 1 এর পর ওয়ার্কিং 2 হইতে হবে, ওয়ার্কিং 3 হইতে হবে। আপনি আপনার মতো করে ওয়ার্কিং, এমন হইতে পারে আপনি ওয়ার্কিং 1 নাও করতে পারেন, বিকজ ওয়ার্কিং 1 আপনি ওয়ার্কিং 2 এর সাথেই করে ফেলতে পারেন। ইউ ক্যান ডু দ্যাট, বাট আমরা প্রেফার করি আপনি এই ওয়ার্কিং গুলা স্টোরির মতো মনে রাখেন, মানে সিকোয়েন্সিয়ালি মনে রাখেন। এবং আমাদের ব্রেনের একটা ব্যাপার আপনারা খেয়াল করবেন, আপনাদের ব্রেন অথবা আমাদের ব্রেন, আমার ব্রেনও, যে কোনো কিছু দেখবেন যে একটা ফ্রেমওয়ার্ক অনুযায়ী মনে রাখতেও ইজি ফিল করে, মানে ওর জন্য ওইটা কমপ্লিকেটেড কম হয়। সো এই জন্য আমরা একটু সিকোয়েন্সিয়ালি মনে রাখার ট্রাই করবো। তাহলে ওয়ার্কিং 1 হচ্ছে আমার গ্রুপ স্ট্রাকচার। ওকে, নাও কাম টু ওয়ার্কিং 2। ওয়ার্কিং 2টাকে আমরা বলবো নেট অ্যাসেট অফ সাবসিডিয়ারি। ওয়ার্কিং 2 কে আমরা কি বলবো? নেট অ্যাসেট অফ সাবসিডিয়ারি। তাহলে এখানে সাবসিডিয়ারি কে? এখানে সাবসিডিয়ারি হচ্ছে জোনস। তাহলে এই জন্য আমরা লিখলাম নেট অ্যাসেট অফ জোনস। ওকে, নাও ইউ গাইস ইউ ভেরি স্মার্ট, অনেক অ্যান্সার দিচ্ছেন আজকে আমাকে, থ্যাংক ইউ ফর দ্যাট। আমাকে এখন আরেকটু হেল্প করেন। হোয়াট ইজ দ্য মিনিং অফ নেট অ্যাসেট? নেট অ্যাসেট কি? ক্যাপিটাল। টোটাল নন কারেন্ট অ্যাসেট, এটি নেট অ্যাসেট। total assets minus liability. Total Total asset, asset, that is we call equity portion, right? Okay, so total we asset know minus yeah, you're total right. liabilities. We're right. So we know there are 3 components in a statement of financial position. Asset, হ্যাঁ, asset এর মধ্যে আমার 2টা কম্পোনেন্ট থাকে, that she said, like current, non current asset and current asset. তাহলে টোটাল অ্যাসেট মাইনাস টোটাল লায়াবিলিটিটাকে আমরা বলছি নেট অ্যাসেট। ক্লিয়ার? তাহলে ইটস রিলেভেন্ট টু দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন। মনে আছে অ্যাকাউন্টিং ইকুয়েশনটা কি? আমরা যে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনটা করি, এটা আসলে কি করি জানেন? ছোটবেলা আপনারা পড়ছেন অ্যাকাউন্টিং ইকুয়েশন। অ্যাকাউন্টিং ইকুয়েশন কি ছিল? এ অ্যাসেট ইজ ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ইকুইটি। তাহলে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে তো এটাই করছেন আপনি, এইটাই প্রুফ করছেন, অ্যাসেট শুড বি ইকুয়াল টু ইকুইটি অ্যান্ড লায়াবিলিটি। ঠিক আছে? তাহলে এই নেট অ্যাসেট বলতে আমরা এটা কি বলছি? ইটস ইকুইটি। তাহলে ইকুইটি অফ হোম, ইকুইটি অফ সাবসিডিয়ারি। তাহলে ওয়ার্কিং টুটা কার জন্য রিলেভেন্ট, মানে কার কার ইনফরমেশন দিয়ে আমরা ওয়ার্কিং টুটা করব?
সাবসিডিয়ারি। তাহলে এখানে সব কার ইনফরমেশন আসবে? অনলি সাবসিডিয়ারি। তাহলে আমরা তো নেট অ্যাসেট মানে ইকুইটি বুঝলাম, তাহলে ইকুইটির মধ্যে কি কি থাকে আমরা জানি না? ইকুইটিতে কি কি থাকে? শেয়ার ক্যাপিটাল, শেয়ার প্রিমিয়াম, রিভ্যালুয়েশন রিজার্ভ, রিটেন আর্নিংস, রাইট? এগুলোই তো থাকে নরমালি। ওকে, এটা ছাড়াও আর কি থাকতে পারে যে ইনফরমেশনটা আমার সাবসিডিয়ারি নেট অ্যাসেটকে এফেক্ট করে, ঠিক না? এখন আমি যদি আপনাকে একটা জিনিস বলি যে সাবসিডিয়ারি যদি এক্সপেন্স বাড়ে, জাস্ট থিঙ্ক কেয়ারফুলি অ্যান্ড আনসার মি। যদি কোনো সাবসিডিয়ারির কোনো অ্যাডজাস্টমেন্টের কারণে অ্যাসেট বাড়ে, সরি এক্সপেন্স বাড়ে, এক্সপেন্স বাড়লে নেট অ্যাসেট বাড়বে না কমবে? একটু মানে এক্সপেন্স বাড়লে একটু আপার net লেভেলের asset ই হয়ে কমবে। গেছে, মানে মাঝখানে লিঙ্ক আমি সরাই দিচ্ছি এই কারণে হয়তো বা। এক্সপেন্স যদি বাড়ে, এক্সপেন্স বাড়লে কি হবে? প্রফিট বাড়বে না কমবে? প্রফিট কমবে, এন্ড প্রফিট কমলে নেট অ্যাসেটও কমবে। আমি কমবে। বুঝতে পারতেছি কথাটা? একইভাবে আমার যদি কোনো সাবসিডিয়ারির কোনো অ্যাডজাস্টমেন্টের কারণে অ্যাসেট বাড়ে, অ্যাসেট বাড়লে নেট অ্যাসেট কি হবে? অ্যাসেট বাড়লে নেট অ্যাসেটও বাড়বে। ক্লিয়ার? আমি কি কনফিউশনে ফেলে দিচ্ছি? সো ইউ নো দ্যাট থিং। যদি অ্যাসেট কমে, অ্যাসেট কমলে নেট অ্যাসেট কমবে। সো এখানে আমি 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 ইনক্রিজ বলতে বোঝাচ্ছি আমার অ্যাড হবে, আর ডিক্রিজ বলতে আমি বোঝাচ্ছি আমি লেস করব। তাহলে আমি দেখব যে আমার যেটা নেট অ্যাসেটকে ইনক্রিজ করবে আই হ্যাভ টু অ্যাড উইথ, আর যেটা আমার নেট অ্যাসেটকে ডিক্রিজ করবে আই হ্যাভ টু ডিডাক্ট ইট, লেস করতে হবে আমাকে। বাট এখানে নেক্সট কোশ্চেন আসবে যে আমি নেট অ্যাসেট অফ সাবসিডিয়ারি আসলে কিভাবে করব, ফরম্যাটটা কি হবে? ইউ সি দ্য ফরম্যাট। এখানে আমি নেট অ্যাসেট ক্যালকুলেট করব অ্যাট অ্যাকুইজিশন ডেট and at reporting date. Got the point? এখন at reporting date এই ইনফরমেশন গুলো আমি কোত্থেকে আনবো? রিপোর্টিং ডেটের ইনফরমেশনটা আমার কোত্থেকে আসবে? আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ওর শেয়ার ক্যাপিটাল কত, শেয়ার প্রিমিয়াম কত বলা আছে না? রিটেন আর্নিংস কত বলা আছে না? তাহলে হোয়াট আই উইল গেট দোজ ইনফরমেশন ডিরেক্টলি আমার এই যে সাবসিডিয়ারির যে শেয়ার ক্যাপিটাল, শেয়ার প্রিমিয়াম, রিটেন আর্নিংস কি কি আছে? 20,000, 10,000, 25,000। ক্লিয়ার? এখানে এই ইনফরমেশনটাকে আমরা বলছি অ্যাট দ্য রিপোর্টিং ডেট। ওকে, বাট অ্যাকুইজিশন ডেটে ওর শেয়ার ক্যাপিটাল কত ছিল, ওর শেয়ার প্রিমিয়াম কত ছিল, এটি কি আমার এখানে দেওয়া থাকবে? সেটা আমি কোত্থেকে পাবো? সেটা আমি আমার এই অ্যাডিশনাল ইনফরমেশন থেকে পাবো। আচ্ছা, এই অ্যাকুইজিশনে রিটেন এন্ড আর্নিংস এর ভ্যালুটা যে 20,000, এখানে একটা কনফিউশন হচ্ছে যে। আমি আসতেছি ওই জায়গাটাতে, পরের ইয়েটা আসি। এখানে আপনি Okay. দেখেন, এখানে আপনি দেখেন তো আপনার অ্যাকুইজিশন ডেটে শেয়ার ক্যাপিটাল কত, শেয়ার প্রিমিয়াম কত, এগুলো দেওয়া আছে কিনা, এবং রিটেন আর্নিংস কত ছিল দেওয়া আছে কিনা দেখেন তো। আমি আবারও বলছি এই লাইনটা ভালো করে পড়বেন আপনারা, যে ডিকেন্স অ্যাকোয়ার্ড 16,000 অর্ডিনারি শেয়ারস অন 1st January 2008 when Jones return earnings stood at 20,000। তাহলে এই যে 20,000 এটা কি রিটেন আর্নিংস না? রাইট? তাহলে এটা কোন ডেটা রিটেন আর্নিংস? 1st January, এবং 1st January আমার কি ডেট? অ্যাকুইজিশন ডেট না রিপোর্টিং ডেট? অ্যাকুইজিশন ডেট। তাহলে অ্যাকুইজিশন ডেটে আমার রিটেন আর্নিংস কত? 20,000। এন্ড শেয়ার প্রিমিয়াম কত ছিল আমার? 10,000। ক্লিয়ার? সো এখানে আমি একটা ছোট্ট ডিসক্লেমার আপনাদেরকে দিয়ে রাখবো, সেটা হচ্ছে আপনারা ঠিক যখন ওয়ার্কিং 2 করবেন, ওয়ার্কিং 2 এর অ্যাকুইজিশন ডেট এবং রিপোর্টিং ডেট এই দুইটা ইনফরমেশনের মধ্যে আমার শেয়ার ক্যাপিটাল, শেয়ার প্রিমিয়াম অলওয়েজ উইল রিমেইন সেম। এটা টেকেন ফর গ্রান্টেড থিং, এটা কখনোই চেঞ্জ হবে না। খেয়াল করে দেখেন শেয়ার ক্যাপিটাল অ্যাকুইজিশন ডেটে কত ছিল, শেয়ার রিপোর্টিং ডেটে? ক্যাপিটাল and share premium is not going to be change Right. হবে না, ফিক্সড থাকবে তাইলে। রাইট, তাহলে শেয়ার ক্যাপিটাল এন্ড শেয়ার প্রিমিয়াম দিস উইল নেভার গনা বি চেঞ্জড, it will always remain same at acquisition date and at report। অফিস টাইম হয়ে যাচ্ছে, প্লিজ 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 ইউ মে লিভ। হ্যাঁ, আমি রেকর্ডিং অন করে দেব। থ্যাংক ইউ, নো ইস্যুস, নো ইস্যুস, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে হোয়াট মাইট চেঞ্জ? রিটেন আর্নিংস। রিটেন আর্নিংস রিপোর্টিং ডেটে কত ছিল? এটা আমি কোত্থেকে পাইছি? 25,000। ইউ সি, আমি আবার একটু লিঙ্কটা দেখাই দিচ্ছি। রিটেন আর্নিংস রিপোর্টিং ডেটে কত ছিল সাবসিডিয়ারির? 25,000। Right? And what was the amount at acquisition date?
20,000। 20,000, তাহলে কতটুকু রিটেন আর্নিংস বাড়ছে? Why 5,000. why return earnings increases? In return earnings কেন বাড়ে? Because subsidiary has made a profit at post acquisition date. তাহলে post acquisition এর পরে কতটুকু প্রফিট হইছে? Got the point? And this is called post acquisition profit. আমি কি বুঝাতে পারছি কথাটা? তাহলে what is the calculation of post acquisition profit? This is the difference between retained earnings at acquisition date and retained earnings at the reporting date. Got the point? Okay. তাহলে এখন আপনি আসেন যে এই যে অ্যাকুইজিশন ডেটে রিটেন আর্নিংস 20,000 ছিল, এটা যদি আমাকে কোশ্চেনে দেওয়া না থাকতো অনেক সময় আমাকে এটা ক্যালকুলেট করে নিতে হতো। সেটাতে আমরা একটু অ্যাডভান্স লেভেলে যাব এবং সেখানে আমরা ইনশাআল্লাহ জানবো। বাট এই জায়গাটা একটু আমরা আসি, এই যে $5,000 যেটা আমরা পোস্ট অ্যাকুইজিশন প্রফিট বলছি, মাই নেক্সট কোয়েশ্চেন টু ইউ, এই 5,000 এর পুরো 100% কি ডিকেন্স পাবে? কতটুকু পাবে? 80%। বাকি 20% আমাকে কাকে অ্যালোকেট করে দিতে হবে? ওই 20% শেয়ার হোল্ডার যাদেরকে আমরা মাইনরিটি শেয়ার হোল্ডার বলি, রাইট? তাহলে এই কাজটা আমরা এখানেই করে দেব, এই ওয়ার্কিং এই করে দিব যে আমার এখানে অ্যালোকেটিং দা পোস্ট অ্যাকুইজিশন প্রফিট। তাহলে এই 5,000 এর কতটুকু প্যারেন্ট পাবে? যতটুকু সে ওন করে, যতটুকু সে কন্ট্রোল করে, যতটুকু তার শেয়ার আছে, কত পার্সেন্ট শেয়ার আছে? 80%। আর কতটুকু আমার এনসিআই পাবে? 20%। গট দ্য পয়েন্ট? এখন এই যে 80% কত আসে? 4,000। এই 4,000 কোথায় আসবে? এই 4,000 আপনি ডান দিকে লেখা দেখবেন ওয়ার্কিং 5 গ্রুপ রিটেন আর্নিংস। তাহলে আমরা ওয়ার্কিং 5 এ গিয়ে করব গ্রুপ রিটেন আর্নিংস। আর এই 1,000 এটা এমসিআই পাবে। এমসিআই এর ওয়ার্কিং কত? ওয়ার্কিং 4। তার মানে খেয়াল করেন এই ওয়ার্কিং 2টা কতটা ইম্পর্টেন্ট। এই ওয়ার্কিং এর একটা ইনফরমেশন ওয়ার্কিং 4 এও আমাকে দরকার হবে, ওয়ার্কিং 5 এও আমার এটা দরকার হবে। নট only these two informations will be required। এখান থেকে এই যে অ্যাকুইজিশন ডেটের যে রিটেন আর্নিংস আমি বের করলাম, অ্যাকুইজিশন ডেটের যে ডেটা সেট আমি বের করলাম, কত অ্যাকুইজিশন ডেটা সেট? টোটাল 50,000। এইটা আমার ইউজ হবে টু ক্যালকুলেট গুডউইল ইন ওয়ার্কিং 3। তার মানে দেখেন ওয়ার্কিং 2টা কতটা ইম্পর্টেন্ট একটা ওয়ার্কিং, যে এই ওয়ার্কিং এর যে ইনফরমেশন গুলো আসবে এটার কিছু ইনফরমেশন ওয়ার্কিং 3 তে যাবে, কিছু ইনফরমেশন ওয়ার্কিং 4 এ আসবে, কিছু ইনফরমেশন ওয়ার্কিং 5 এ আসবে। ওকে, তাহলে ওয়ার্কিং 2 এর স্ট্রাকচারটাকে আমরা দেখলাম। তো দিস ইজ দ্য বেসিক স্ট্রাকচার। যদি আরো অ্যাডজাস্টমেন্ট আসে সেই অনুযায়ী আমার ওয়ার্কিং 2 তে এগুলো চলে আসবে। ওকে, নাও কাম টু দ্য ওয়ার্কিং 3। আমরা অলরেডি একটা ইন্ট্রোডাকশন পেয়ে গেছি যে ওয়ার্কিং 3 হচ্ছে গুডউইল, ওয়ার্কিং 4 হচ্ছে নন কন্ট্রোলিং ইন্টারেস্ট, এন্ড ওয়ার্কিং 5 হচ্ছে আমার গ্রুপ রিটেন আর্নিংস। ওকে, ওয়ার্কিং 3 হচ্ছে আমার গুডউইল। আই ডোন্ট নো আমি কি বেশি লেন্দি হচ্ছে কিনা, বাট আমরা ইউজুয়ালি 2 ঘন্টার ক্লাসে নিব ফ্রাইডেতে, সো এই জন্য আই রিকোয়েস্টেড ফর এ ব্রেক। সো এরপর থেকে যদি আপনাদের মনে হয় তাহলে প্লিজ লেট মি নো। সো হোয়াট ইজ গুডউইল? ওপেন কোয়েশ্চেন, গুডউইল কি? Hmm. Okay. Anything else? Monetary value of. Right. Okay. 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 Yeah. Absolutely. Absolutely. এটাই, বাট আমি যদি if you consider from the accounting perspective, আমি যদি একদম স্পেসিফিক্যালি আসি, it is a tangible asset or intangible asset? It is obviously an intangible asset, right? And we know the relevant accounting standard for intangible asset is IAS 38, right? So we will cover that IAS 38. But now come to the point যে এই যে goodwill, of course you are right, যে যেটা আমার brand image, reputation, good thing, that is called the related to the company over investors, that is called goodwill. So for example আমি যদি ভাবে চিন্তা করি যে আমি কোম্পানি এ, আমি কোম্পানি বি কে অ্যাকোয়ার করব, বাট কোম্পানি বি এর নেট অ্যাসেট হচ্ছে 10 টাকা, 10 মিলিয়ন, বাট ওকে আমার দিতে হবে 12 মিলিয়ন।
আমি 2 মিলিয়ন কেন দিব এক্সট্রা? বিকজ অফ দেয়ার গুডউইল, বিকজ অফ দেয়ার রেপুটেশন। আমি যখন ইনভেস্টমেন্ট করছি, আমি 12 মিলিয়ন ইনভেস্টমেন্ট করছি, বাট হোয়াট আই এম গেটিং ইন রিটার্ন, আমি পাচ্ছি হচ্ছে 10 মিলিয়ন নেট অ্যাসেট, আর 2 মিলিয়ন হচ্ছে আমার অ্যাসেট হিসেবে, যেটা ইনটেনজিবল অ্যাসেট হিসেবে থাকে। সো দ্যাট ইজ হাউ দ্য বেসিক ক্যালকুলেশন ইজ ক্যালকুলেটেড। বাট নাও কাম টু দ্য নেক্সট কোয়েশ্চেন, যে গুডউইল এইটা ইনটেনজিবল অ্যাসেট, এটা নিয়ে কোনো ডাউট নাই। বাট এই গুডউইলটা দুই ভাবে আসতে পারে, একটা হচ্ছে ইন্টারনালি জেনারেটেড গুডউইল, আর একটা হচ্ছে পারচেসড গুডউইল, অর গুডউইল অ্যাট অ্যাকুইজিশন ডেট, অর গুডউইল অ্যাট অ্যাকুইজিশন। ওকে, এখন আমি আসি, আমি যখন বি কোম্পানির কথা বললাম, বি কোম্পানি যখন তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করছিল, সে কি এই 2 মিলিয়নকে তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে গুডউইল হিসেবে দেখাচ্ছিল? দেখাতে পারতো? বিকজ বি কোম্পানির জন্য সেটা কি ছিল? ইন্টারনালি জেনারেটেড গুডউইল। তাহলে একটা পয়েন্ট এখানে একটু আমরা মাথায় রাখবো, এবং একটা পয়েন্ট আমরা এখানে একটু কেয়ারফুলি মাথায় রাখবো, যে ইন্টারনালি জেনারেটেড গুডউইল আমরা কখনোই আমাদের ব্যালেন্স শিটে রেকর্ড করতে পারবো না। ইট ডাজন্ট অ্যালাউ অ্যাজ পার IAS 38। তাহলে আমরা কোন গুডউইলটাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আনি? অনলি দ্য পারচেসড গুডউইল পার্ট। ইউ গট দ্য পয়েন্ট? তাহলে এই যে আমি যে এই গুডউইলের কথা বলছি, that goodwill is coming from the business combination, that goodwill is coming from the acquisition of subsidiary company. Clear? That is called purchase goodwill, that is called goodwill at acquisition. Clear? তার মানে আমি এই গুডউইল IFRS 3 অনুযায়ী করছি, not the internally generated goodwill. Clear? Okay. তাহলে এখন আসি, একটু আগে আমি যে কথাটা বললাম, তাহলে গুডউইলটা আমি কিভাবে ক্যালকুলেট করছি? গুডউইল ক্যালকুলেট করছি যে আমি কত টাকা দিয়ে অ্যাকোয়ার করছি বি কোম্পানিকে, আমি কনসিডারেশন কি দিচ্ছি, কত টাকা দিচ্ছি, কত মিলিয়ন দিচ্ছি? 12 মিলিয়ন, রাইট? এই 12 মিলিয়নটাকে আমরা বলছি কনসিডারেশন, ফেয়ার ভ্যালু অফ কনসিডারেশন। কনসিডারেশন মানে কি? যে আমি কি ওয়েতে বি কোম্পানিকে অ্যাকোয়ার করছি। ক্লিয়ার? এখন কি ওয়ে হইতে পারে? আমি ক্যাশ দিতে পারি বি কোম্পানিকে, আমি শেয়ার দিতে পারি বি কোম্পানিকে, আমি হয়তো বা ক্যাশ অথবা শেয়ার দিতেই দিতে পারি, এরকম অনেকগুলো কনসিডারেশন মেথড আছে, মেকানিজম আছে। তাহলে আমি যতটুকু অ্যাকোয়ার করছি, ওইটার এগেনস্টে আমি কতটুকু ইনভেস্টমেন্ট করছি, দ্যাট ইজ নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে আমি ওই ইনভেস্টমেন্টটা করার এগেনস্টে কতটুকু নেট অ্যাসেট পাচ্ছি। ক্লিয়ার? ওকে, তাহলে এটার ফরম্যাটটা কি দাঁড়াচ্ছে দেখেন, যে আমার এখানে গুডউইল ক্যালকুলেট করার জন্য আমি ফার্স্টে নিচ্ছি হচ্ছে ফেয়ার ভ্যালু অফ ইনভেস্টমেন্ট। ফেয়ার ভ্যালু অফ ইনভেস্টমেন্ট ফর কত পার্সেন্ট? কারণ আমি যে 80%। সাবসিডিয়ারিকে দিচ্ছি, এই যে 80% এর যে 60,000, এই অ্যামাউন্টটা আমার কোথায় দেওয়া আছে? মনে আছে? এই যে ইনভেস্টমেন্ট মনে আছে? ইনভেস্টমেন্ট ইন জোনস। তাহলে এইখানে সরাসরি আমাকে এটা দেওয়া থাকতে পারে, আবার অনেক সময় এটার ব্রেকডাউনটা আমাকে হয়তো বা ক্যালকুলেট করতে হতে পারে। নাম্বার 1। আর এটা তো গেল 80%, রাইট? ওকে, বাকি 20% NCI, এই 20% এর ভ্যালু কত আছে? কোশ্চেনে কি দেওয়া আছে? ডিড ইউ চেক ইট? এই 12,500 কিন্তু ওই যে আমার স্ক্রিনেও চলে আসে 12,500। তাহলে দুইটা মিলিয়ে আমার টোটাল ইনভেস্টমেন্ট কত? 72,500। But to invest 72,500, or by investing 72,500, how much net asset we got at acquisition date? তার মানে নেট অ্যাসেট কত ছিল? 50,000। সেই 50,000 কে অ্যাকোয়ার করার জন্য আমার কতটুকু ইনভেস্ট করতে হয়েছে? 72,500। আমি বুঝাতে পারছি কথাটা? তাহলে আমার গুডউইল কত at acquisition date? Got the point? That is called our goodwill at acquisition date. Okay, এই মেথডটাকে আমরা বলি ফুল গুডউইল মেথড, ফুল অ্যাকুইজিশন মেথড। ফুল অ্যাকুইজিশন মেথড মানে কি? আমি এখানে কত পার্সেন্ট ইনভেস্টমেন্টের ভ্যালু কনসিডার করেছি? 80% না 100%? আমি ইনভেস্টমেন্ট এই 72,500 কি আমার 80% ইনভেস্টমেন্টের ভ্যালু না 100% ইনভেস্টমেন্টের ভ্যালু? এটা কি আমার 100% ইনভেস্টমেন্টের ভ্যালু না? এবং এই 50,000 এটা কি সাবসিডিয়ারি 100% ইকুইটি না? ক্লিয়ার? ওকে, এই ফরম্যাটটাকে আমরা বলি হচ্ছে ফুল গুডউইল মেথড, ফুল অ্যাকুইজিশন মেথড। আমি
ডান দিকেই পার্শিয়াল গুডউইল মেথডটা একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি, বাট পার্শিয়াল গুডউইল মেথডটা আপনাদের এক্সামের জন্য এখনো রেলেভেন্ট না। ওকে, দ্যাটস ওয়াই আমি এখানে স্কিপ করেছিলাম, বাট স্টিল যদি পার্শিয়াল গুডউইল মেথড আসে তাহলে ইনভেস্টমেন্ট হিসেবে আপনি কত নেবেন? 60,000। তখন আপনি আর এই 12,500 কে নিবেন না, বিকজ পার্শিয়াল মানে কি আপনি কত পার্সেন্ট অ্যাকোয়ার করেছেন? 80%। এন্ড দেন আপনি যখন আপনার নেট অ্যাসেট নিবেন, নেট অ্যাসেট এটা কত পার্সেন্ট নিবেন? ওকে, এন্ড নাও আপনার গুডউইল কত আসবে? আমি বুঝতে পারছি। সো দিস ইজ পার্শিয়াল গুডউইল মেথড। গুডউইল মেথড যেটা আমাদের এক্সামে যদি না বলে আমার করতে হবে না, বাট হাউ টু ক্যালকুলেট জাস্ট আই হ্যাভ শোন ইউ, দিস ইজ দ্য ওয়ে। ওকে, এখন এখানে আরেকটা জিনিস থাকতে পারে এক্সামে যদি থাকে, যে গুডউইল অ্যাট অ্যাকুইজিশন ডেট কত এন্ড গুডউইল অ্যাট রিপোর্টিং ডেট কত। খেয়াল করে দেখেন, সো to calculate goodwill at reporting date there will be an additional adjustment for impairment loss. And how to calculate impairment loss এটা আমরা IAS 36 এ শিখবো, বাট এখানে আপনাকে যদি impairment loss দেওয়া থাকে সেটা আমাকে ডিডাক্ট করতে হবে। দ্যাটস ইট, আমরা এতটুকু জানলেই হচ্ছে। এখানে বাকিটুকু আমরা ইন ডিটেইলস অফ কোর্স ওভার দ্য টাইম এটা অফ কোর্স ক্লিয়ার হয়েই যাবে ইনশাআল্লাহ। তাহলে ওয়ার্কিং ফ্রি এই যে গুডউইল 22,500, এই 22,500 তাহলে এখন কোথায় নিয়ে যাবো আমি? এই গুডউইলটা কার? গ্রুপের গুডউইল না, এটা প্যারেন্টের গুডউইল না? তাহলে প্যারেন্টের কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের ইনট্যানজিবল অ্যাসেট হিসেবে আসবে না এটা? আমি কি বুঝতে পারলাম কথাটা? ওকে, তাহলে ওয়ার্কিং থ্রিতে কি কোনো কনফিউশন আছে? এটা ডিটেইলস আমরা আরো অনেকবার দেখবো, অনেকবার এটা ক্যালকুলেট করতে হবে, বাট আমি একটা জাস্ট ওভারঅল ফ্রেমওয়ার্কটা আপনাদের থেকে আজকে একটু আন্ডারস্ট্যান্ডিং নিতে চাচ্ছিলাম। এন্ড নাও ওয়ার্কিং ফোর। ওয়ার্কিং ফোর কার জন্য? নন কন্ট্রোলিং ইন্টারেস্ট। নন কন্ট্রোলিং ইন্টারেস্টের ক্ষেত্রে আমার কি কি আসবে দেখেন, সিম্পল দুইটা জিনিস আসবে। একটা হচ্ছে ফেয়ার ভ্যালু অফ এনসিআই। কত পার্সেন্ট এনসিআই ছিল এখানে? 20%। এবং 20% এর ভ্যালু কত আমরা অলরেডি বের করলাম, 12,500। এবং এখানে একটা জিনিস আসবে যেটা আমরা ওয়ার্কিং টু তে করে আসছিলাম, মনে আছে? এই ক্লিয়ার? ওকে, তাহলে এখানে কতটুকু আসবে? 20%। ওকে, কেউ নক দিচ্ছে? হবে না। তাহলে টোটাল এনসিআই কত? 13,500। নাও মাই কোয়েশ্চেন টু ইউ গাইস, এই নন কন্ট্রোলিং ইন্টারেস্ট এটা আমি স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের কোথায় দেখাবো? কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের কোথায় দেখাবো? এটা কি আমার অ্যাসেট, লাইবিলিটি না ইকুইটি? ফার্স্ট অফ অল এটা তো অ্যাসেট না, ঠিক না? এটা তো আমার অ্যাসেট না। দেন হোয়াট ইজ দিস? ইজ ইট মাই লাইবিলিটি প্যারেন্ট কোম্পানির জন্য? মানে এটা কি ডেট কোনো? হোয়াট ইজ ডেট? আমি ওকে ফিক্সড পার্সেন্টেজ অফ ইন্টারেস্ট দিব, আমি ওকে ইন্টারেস্ট দিচ্ছি না। So that non-controlling interest, it's not my asset, not my loan note, not my debenture. So this is called other, this is called other component of equity, যেটা আমার ঠিক ইকুইটির শেষে এটা আমাকে ইনক্লুড করতে হবে। ইকুইটি ঠিক শেষে, লায়াবিলিটি ঠিক আগে। ক্লিয়ার? যেটাকে আমরা বলি মাইনরিটি শেয়ার হোল্ডার্স। বিকজ ও তখনই আমার থেকে প্রফিটের পার্সেন্টেজ পাবে যখন প্রফিট হবে। যদি লস হয়, লসটাও কিন্তু ওকে বেয়ার করতে হবে, ঠিক না? লস হলে ও লসেরও একইভাবে হচ্ছে, লাইক দে আর মাই আদার শেয়ার হোল্ডার্স, মানে মাইনরিটি শেয়ার হোল্ডার্স বলি। তাহলে ওয়ার্কিং ফোর এইটার অ্যামাউন্ট আমার কোথায় আসবে? 13,500। এটা আসবে হচ্ছে আমার ইকুইটির নিচে, বাট লায়াবিলিটির উপরে। দ্যাট ইজ দ্য আদার কম্পোনেন্ট অফ ইকুইটি। নাও কাম টু দ্য গ্রুপ রিটেন আর্নিংস। আমরা যখন স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন করব, আমাদের একটা রিটেন আর্নিংস লাগবে না? দ্যাট রিটেন আর্নিংস উই কল গ্রুপ রিটেন আর্নিংস, রাইট? তাহলে গ্রুপ রিটেন আর্নিংস এখানে কার কার রিটেন আর্নিংস থাকবে? প্যারেন্ট এন্ড সাবসিডিয়ারি। ওকে, এখানে প্যারেন্টের রিটেন আর্নিংস আমি কতটুকু নেব? প্যারেন্টেরটাকে আমি আবার শেয়ার করব সাবসিডিয়ারির সাথে? অলওয়েজ রিমেম্বার দিস থিং, প্যারেন্টের 100% রিটেন আর্নিংস এখানে আসবে, রাইট? প্যারেন্টের 100% রিটেন আর্নিংস কোথা থেকে পাবো? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেওয়া আছে না? রিটেন আর্নিংস প্যারেন্টের কত আছে? 70,000। এটার সাথে আমার কি অ্যাড হবে?
subsidiary শেয়ার অফ সাবসিডিয়ারিজ পোস্ট অ্যাকুইজিশন প্রফিট, ওই যে আমরা যেটা ওয়ার্কিং টুতে করে আসছি, ঠিক না? তাহলে সাবসিডিয়ারি পোস্ট অ্যাকুইজিশন প্রফিটের 80% আমরা এখানে নিয়ে আসবো, রাইট? এন্ড এটা আনার পর টোটাল রিটেন আর্নিংস কত থাকে? 74,000। এই টোটাল রিটেন আর্নিংস আমার কোথায় চলে আসবে? ইকুইটি সেকশনে শেয়ার ক্যাপিটাল, শেয়ার প্রিমিয়াম, রিভ্যালুয়েশন রিজার্ভ, রিটেন আর্নিংস। ওই রিটেন আর্নিংসটাই হয়ে যাবে গ্রুপ রিটেন আর্নিংস। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে বেসিক 5 ওয়ার্কিংস টু প্রিপেয়ার কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। সো আমি যখন কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন করব, আমার এই 5টা ওয়ার্কিং আগে করতে হবে। আগে আমি এই 5টা, এবং ট্রাস্ট মি, আপনাদের এক্সামের যদি কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন আসে, আপনার সিগনিফিকেন্ট মার্ক এই ওয়ার্কিং এই থাকবে। আপনি প্রেজেন্টেশনের জন্য যে মার্কটা পাবেন সেটা হয়তো বা 30%, বাট 70% মার্ক থাকবে ওয়ার্কিং গুলোর জন্য। সো যদি এই ওয়ার্কিং গুলো আপনি একবার করে ফেলতে পারেন, ইউ ক্যান ইজিলি অবটেইন 70 or 80% মার্ক। জাস্ট প্রেজেন্টেশনের জন্য বাকি 20 or 30% মার্ক ইউ উইল গেট। ক্লিয়ার? ওকে, তাহলে এই 5টা ওয়ার্কিং একটু সিকোয়েন্সিয়ালি জাস্ট গেট টু অবটেইন দ্য কনফার্মেশন। আমাকে একটু সিরিয়ালি নামগুলা বলেন, আমরা কয়টা ওয়ার্কিং করলাম, কি কি ওয়ার্কিং করলাম? হুম, নেট অ্যাসেট অফ হোম সাবসিডিয়ারি, না? গুডউইল, রাইট, পারফেক্ট, রাইট। সো আমি ঠিক এই সিকোয়েন্সে আমি মনে রাখার ট্রাই করবো। এন্ড अगेन আমি আবার একটু ডিসক্লেমার দিচ্ছি, এই 5টা ওয়ার্কিং নিয়ে কি ফাইনাল ওয়ার্কিং? আমার যদি আরো ওয়ার্কিং করতে হয় আমি আমি করবো না, নাকি আমি ওগুলো স্কিপ করে যাব? অফকোর্স আই মাইট নিড। এই হচ্ছে আমার ওয়ার্কিং। এখন আপনারা একটু কষ্ট করে এইটা একটু গো থ্রু করবেন। আমি জাস্ট এখনই বলছি যে আপনি হাউ টু প্রিপেয়ার কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। ওকে, দেখেন, those are the 5 basic principles or 5 basic method, মানে জাস্ট কিভাবে আমরা করব। দেখেন, নাম্বার 1, all asset and liabilities of parent and subsidiaries should be added line by line items. I said the thing, আমি অলরেডি বলছি আপনাকে যে আমার প্যারেন্টের অ্যাসেট, সাবসিডিয়ারি অ্যাসেট আমি লাইন বাই লাইন কি করব? অ্যাড করব। দ্যাটস ইট, আর কোনো কাজ নাই আমার। তাহলে এটা কিভাবে করব খেয়াল করে দেখেন। আমার প্যারেন্ট কোম্পানির অ্যাসেট কি কি আছে? 85,000, সাবসিডিয়ারি কত? 18,000। তাহলে 85 প্লাস 18,000, যদি এগুলোর কোনো অ্যাডজাস্টমেন্ট থাকতো সেই অ্যাডজাস্টমেন্ট গুলো আমরা নিয়ে আসতাম। তারপরে আসেন হচ্ছে কারেন্ট অ্যাসেট, ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি কথাটা আমি বলছি। কারেন্ট অ্যাসেট 160,000, 84,000, রাইট? তাহলে অল অ্যাসেট এন্ড লায়াবিলিটিস, তাহলে লায়াবিলিটিস কি আছে? কারেন্ট লায়াবিলিটিস 135,000, 47,000। জাস্ট আমি কি করব? লাইন বাই লাইন অ্যাড করব। দ্যাটস ইট, দ্যাট ইজ নাম্বার 1 রুলস, গোল্ডেন রুলস। নাম্বার 2, ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি, ব্র্যাকেটে দেখেন লেখা আছে হুইচ ইজ শোন অ্যাজ অ্যাসেট ইন প্যারেন্ট কোম্পানিজ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, ঠিক না? উইল বি রিপ্লেসড বাই গুডউইল ক্যালকুলেশন। কোন ওয়ার্কিং এ? ওয়ার্কিং 3 তে। and goodwill at reporting date shall be presented as an intangible asset in consolidated statement of financial position। আমি বলেছি কথাটা? নাও ক্লিয়ার? আমি এটাই বলেছিলাম আপনাদেরকে যে আমি আপনাকে সুন্দর করে এটা লিখে দিব যে কিভাবে আপনারা এটা প্রিপেয়ার করবেন। নাম্বার 3, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 3, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, একটু ভালো করে পড়েন। নাম্বার 3, ভেরি ইম্পর্টেন্ট। and let me know এটা আপনারা বুঝতে পারছেন কিনা। নাম্বার 3টা, এটা কেন আমি ইম্পর্টেন্ট বললাম, এটা বলার পিছনে একটা কারণ আছে। কারণ হচ্ছে আপনি অনেক সময় হয় না যে আমরা আমরা যেটা বলি যে আমাদের একটা হুজুগ আছে। হুজুগটা কি? যে আমি লাইন বাই লাইন অ্যাড করতেছি, আমি অ্যাসেট অ্যাড করলাম লাইন বাই লাইন, আমি ভুলে ভুলে শেয়ার ক্যাপিটাল অ্যাড করলাম লাইন বাই লাইন, শেয়ার প্রিমিয়াম অ্যাড করলাম লাইন বাই লাইন। দ্যাট আই ক্যান নট ডু। Okay, that's why I said that a rate, এটা careful. So I cannot add share capital, share premium,
of parent and subsidiary কেন বিকজ শেয়ার ক্যাপিটাল শেয়ার প্রিমিয়াম ওর নেট অ্যাসেটের রিপ্লেসমেন্ট হিসেবেই তো আমি গুডউইলটা নিয়ে আসছি তাহলে অটোমেটিক্যালি এটা অফসেট হয়ে গেছে না তাহলে যদি আমি শেয়ার ক্যাপিটাল নেই শুধু কার্ডটা নিব যদি শেয়ার প্রিমিয়াম নেই কার্ডটা নিব ক্লিয়ার আচ্ছা এরপর আসেন রিটেন আর্নিংস আমি কোন রিটেন আর্নিংসটা নিব গ্রুপ রিটেন আর্নিংস যদি আমি বলি রিভ্যালুয়েশন রিজার্ভ আমি কার্ডটা নিব প্যারেন্টেডটা বাট পোস্ট অ্যাকুইজিশন রিভ্যালুয়েশন রিজার্ভ গট দ্য পয়েন্ট দ্যাট ইজ দ্য সামারি ওভার হিয়ার নাম্বার 4 কি বলছে দেখেন নাম্বার 4 এর আগে নাম্বার 5 কে একটু পড়ে ফেলেন যেটা আমরা অলরেডি ডিসকাশন আমি লাস্টে ডিসকাশন করি নাম্বার 5 is less than 12 months, then all income expenses of subsidiary company should be monthly proportionate যে কথাটা আমরা বলেছি অলরেডি রাইট কথাটা বলা আছে না আমাদের মনে আছে ওকে তাহলে লাস্টে আমরা আসি হচ্ছে নাম্বার 4 all type of intra group trading should be eliminated খুব ইম্পর্টেন্ট লাইন মনে রাখবেন all type of intra group trading should be eliminated মনে রাখবেন now what is the meaning of intra group trading any transaction between parent and subsidiary parent যদি subsidiary কে কোনো কিছু সেল করে subsidiary যদি parent কে কোনো কিছু সেল করে সেটাকে আমরা বলছি intra group trading তাহলে এই ইন্ট্রা গ্রুপ কোনো ট্রেডিং আমি কোথাও দেখাতে পারবো না আমাকে কি করতে হবে এটা এক্সক্লুড করতে হবে এলিমিনেট করতে হবে গট দ্য পয়েন্ট তার মানে অল কাইন্ড অফ ইন্ট্রা গ্রুপ ট্রেডিং আমি এলিমিনেট করব রাইট ওকে তাহলে আমরা আমাদের একটা কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন প্রিপেয়ার করার বেসিক টেকনিকগুলো দেখে ফেললাম না রাইট আচ্ছা এখন এই কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনটা আমি যদি প্রেজেন্ট করি দেখতে কেমন হয় আমি কি এখন করতে পারবো না and I have to do in Excel আমাকে এটা এক্সেলই করতে হবে সো আমি জাস্ট আপনাকে এক্সেলে এটা করে দেখানোর চেষ্টা করেছি খেয়াল করে দেখেন ইউ উইল কানেক্ট উইথ ইউর বিফোর ওয়ার্কিং পার্ট এখানে ওয়ার্কিং গুলো সুন্দর করে করা আছে নন কারেন্ট অ্যাসেট প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট প্যারেন্টের কত আছে 85000 সাবসিডিয়ারি কত আছে 18000 তাহলে দুটো মিলে কনসলিডেট কত রাইট কোন অ্যাডজাস্টমেন্ট ছিল না এখন এই জিনিসটা আপনি এইভাবেও আলাদা আলাদা করে দেখানোর পর দেন আপনি করতে পারেন আর এছাড়াও আপনি শুধু একটা কলামে এই পুরোটা করতে পারেন সো আমি আপনাকে বলবো এক্সামের জন্য আপনি এই মেথডটা ফলো করেন বিকজ আপনার তো প্রত্যেকটা সেল এখানে অ্যাড করতেই পারবেন দেখেন এখানে আমি কিভাবে করছি 85000 ওই যে দেখেন আপনি ফর্মুলাতে 85000 প্লাস 18000 সো এখানে কিন্তু আর আমার কোনো প্রবলেম নাই সো আপনারা এক্সাম হলে এই মেথডটা ফলো করবেন বাট এটা আমি দেখাচ্ছি জাস্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য হোল পিকচার রাইট এরপর আসেন কারেন্ট অ্যাসেটের আগে আমার কি আসবে গুডউইল কত 22500 এই গুডউইল কোথেকে আসবে ওয়ার্কিং 3 থেকে কারেন্ট অ্যাসেট কোনো অ্যাডজাস্টমেন্ট ছিল না প্যারেন্টের কত সাবসিডিয়ারি কত গট দ্য পয়েন্ট তাহলে টোটাল অ্যাসেট কত 369500 এই টোটাল অ্যাসেট শুড বি ইকুয়াল টু টোটাল লায়াবিলিটি এন্ড টোটাল ইকুইটি রাইট এন্ড ইউ সি ইকুইটির মধ্যে আপনি দেখেন শেয়ার ক্যাপিটাল আমি শুধু কার্ডটা নিয়েছি শেয়ার প্রিমিয়াম শুধু কার্ডটা নিয়েছি প্যারেন্টেরটা নেভার এভার ফর সাবসিডিয়ারি আমি রেড করে দিয়েছি এখানে জাস্ট টু গিভ ইউ দ্য হাইলাইটেড পয়েন্ট তাহলে টোটাল শেয়ার ক্যাপিটাল শেয়ার প্রিমিয়াম রিটেন আর্নিংস কার্ডটা আসবে গ্রুপ রিটেন আর্নিংস ওয়ার্কিং 5 সাবসিডিয়ারি এই পুরোটাই হচ্ছে আমার ইকুইটি এরপরে আমার কি আসবে নন কন্ট্রোলিং ইন্টারেস্ট ক্লিয়ার এটাকে আমরা বলি আদার কম্পোনেন্ট অফ ইকুইটি ক্লিয়ার তাহলে টোটাল মিলিয়ে আমার কত হয় 174000 প্লাস 13500 and then we will get the liability শুধু একটাই আছে কারেন্ট লায়াবিলিটি রাইট এই দুটো অ্যাড করলে কত হয় 182,000 and 182,000 and এই তিনটা যদি আমি অ্যাড করি of course I will get 369,500 and you see 369,500 and 369,500 if you cross check it will remain same clear and that is how we prepare our consolidated statement of financial position in a very basic structure this is the basic question from consolidated statement of financial position got the point so next class এ আমরা consolidation এরই অ্যাডভান্সড কিছু টপিক নিয়ে কথা বলবো হোপফুলি আপনারা আজকের এই টপিকগুলো একটু ভালো করে রিভিশন করে দিয়ে আসবেন so that আগামীকাল আমরা একটু ভালো করে জিনিসগুলো জাস্ট করতে পারি so all okay for today
তাড়াহুড়া করার কিছু নাই. If you have any questions, you can ask me, and if you don't have any questions, we can just close it off for today. So thank you সবাইকে. আচ্ছা, এই